কেন্দ্রীয় বাহিনীর গুলিতে যে 4 জনের মৃত্যু ঘটে গেল। আমি শিবাইদা আপনাকে আসছি, তবে তার আগে সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী আমাদের সঙ্গে সরাসরি যোগ দিয়েছেন। সুজনবাবু, আপনাকে আপনার রায় স্বাগত জানাই। সুজনবাবু, 4 জনের মৃত্যু ঘটে গেল, অত্যন্ত দুঃখদায়ক একটা মৃত্যু ঘটনা। কীভাবে বলবেন, কার দায়, কার দিকে আমরা অন্তত আঙুল তুলতে পারবো, কে নেবে এই 4 জনের মৃত্যুর দায়িত্ব? এটা খুবই দুর্ভাগ্যজনক, দুঃখজনক। যেভাবে সিআরপিএফের বা সেন্ট্রাল ফোর্সের গুলি চালনায় মানুষের মৃত্যু হলো, আমি তার তীব্র নিন্দা করছি। এটা চলতে পারে না, সভ্য সমাজে এই জিনিস চলে না, চলতে পারে না। যদি এমনও হয় যে একটা আইন শৃঙ্খলার সমস্যা হয়েছে বা কেউ জবরদস্তি করছেন, তাহলে ডিসপার্স করাটা কাজ, লাঠি ব্যবহার করাটা কাজ। যদি তারা কখনো গুলি চালাতেও হয় তাহলে তো ওদের নিয়ম আছে, শরীরের নিচের দিকে লক্ষ্য করে গুলি চালাতে তো মানে বুঝি। এটা তো কার্যত খুন করার মনোভাব থেকে গুলি চালানো। তাহলে এরকম একটা ঘটনায় 4 জন, আগে কেউ কেউ বলছিলেন কোনো কোনো সংবাদদাতা 5 জন, কেউ 6 জন বলছিলেন, আপনারা 4 জন বলছেন। যত কম হয় তত ভালো। এই মৃত্যু এটা মেনে নেওয়া যায় না। পশ্চিমবাংলায় ভোট বরাবর ছিল, ছোটবেলা থেকে আমরা জানি, নির্বাচন গণতন্ত্রের উৎসব। সেই উৎসবকে রক্তের হোলি খেলে কলুষিত করবার এই যে প্রচেষ্টা চলছে, এটা কখনো মেনে নেওয়া যায় না। কোনোদিন কখনো পশ্চিমবাংলায় হয়নি যে একটা ঘটনায় নির্বাচনের দিন পুলিশের গুলিতে বা সিআরপিএফ বা সেন্ট্রাল ফোর্স হোয়াট এভার ইট মেবি 4-5 জন মানুষ মারা গেলেন, আরও কতজন এখনো আহত আছেন। এই রকমের নৃশংস ঘটনা কোনোদিন কখনো এটা গণতন্ত্রের বন্ডুৎসব হচ্ছে। এবং বিজেপি বলছে তৃণমূল, তৃণমূল বলছে বিজেপি দায়ী। কেন্দ্রীয় বাহিনী এটা যাই করুক, এটা নিন্দার কোনো ভাষা নেই। বিচার বিভাগীয় তদন্ত হতে হবে, বিচার বিভাগীয় তদন্ত হতে হবে। আমি শুধু তার সঙ্গে এই কথাটাও বলবো, মাননীয় মুখ্যমন্ত্রী কি খেয়াল করবেন এত প্ররোচনার কি ফল হচ্ছে বুঝতে পারছেন? উনি যখন বলেন যে আমার দলের ঝগড়ুটে মেয়েরা বুথে বসবে, ক্যাচাল করবে, তখন বোঝা যায় যে আসলে গণতন্ত্রের প্রতি বিন্দুমাত্র ভরসা মুখ্যমন্ত্রীর নেই। মুখ্যমন্ত্রী হয়ে কেউ যদি বলেন যে কেন্দ্রীয় বাহিনীকে আমার লোকেরা ঘিরে ধরবে, ঘিরে রাখবে, এবং তারপর হাতে যা আছে লাঠি, বটি, হাতা খুন্তি ইত্যাদি ইত্যাদি, ঝাড়ু, মানে নাকি? দিস ইজ প্রভোকেশন, প্ররোচনা। এই উত্তরটা নেব। আমাদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের আরো একজন নেতা উপস্থিত রয়েছেন। আমি আসবো, উদয়ন গুহ রয়েছেন। উদয়ন বাবু, আমি আসবো সুজন বাবু। উদয়ন বাবু, যেটা সুজন বাবুরা বলছেন, যেটা বিজেপির তরুণজ্যোতি তিওয়ারিরা বলছেন, অমিত মালভিয়া বলছেন, যে কোথাও তো এটা দায় স্বীকার করতে হবে। মুখ্যমন্ত্রীর মতন ওই রকম পদে থাকা অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায় যদি ওই রকম কোট আনকোট প্ররোচনামূলক বক্তব্যগুলো প্রকাশ করতে থাকেন, তার পরিণতি যে কি ঘটতে পারে আজ শীতলকুচি সেটা দেখিয়ে দিল, এমনটা বলছেন বিরোধীরা। কি বলবেন? আমি ভালো শুনতে পারছি না, তবু বলছি যেটুকু শুনলাম তার মধ্যে, যে সুজনবাবু তো ওই গরুর রচনা পড়েছেন, নদীর রচনা এলেও সেই গরুর রচনাই শেষ পর্যন্ত লিখবেন, অন্য কোনো রচনা এলেও শেষ পর্যন্ত ওই গরুর রচনা লিখবেন। ওকে শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে ওর বক্তব্য শেষ করতে হয়, তা কাজেই ও সেটা করবার চেষ্টা করছেন। কিন্তু আজকে সারাদিন ধরে আমি শীতলকুচির ঘটনা তো তীব্র নিন্দা করছি, পাশাপাশি যেটা আমার দেখে মনে হয়েছে যে কেন্দ্রীয় বাহিনীর নাম করে কেন্দ্রীয় গুন্ডা বাহিনী এসছে এবং তারা এখানকার লোকাল গুন্ডাদের সাহায্য করবার জন্য অমিত শাহর নেতৃত্বে যে কেন্দ্রীয় গুন্ডা বাহিনী এই নির্বাচন কমিশন নিয়ে এসে পশ্চিমবাংলায় একটা তাণ্ডব করবার চেষ্টা করছে, তারই ফলস্বরূপ আজকে শীতলকুচির এই ঘটনা ঘটেছে। এই ঘটনাটা শীতলকুচিতে যেমন ঘটেছে, পাশাপাশি আমাকে যে আক্রমণ করবার চেষ্টা হয়েছে দিনাটার ভেটাগুড়িতে, সেখানে কেন্দ্রীয় বাহিনীও ঠিক নয়, ওখানে আবার দেখলাম যোগী রাজ্যের
বরকন্দাজরা সব দাঁড়িয়ে আছে, যোগীর উত্তরপ্রদেশের পুলিশকে এনে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, তাদের সামনে আমাকে আক্রমণ করা হলো। উদয়ন বাবু, উত্তরপ্রদেশ পুলিশ কি কোথাও কাজে লাগানো হয়েছিল? আমি বলছি রেসপন্সিবল স্টেটমেন্ট বলুন প্লিজ। উত্তরপ্রদেশ পুলিশকে এবারে নির্বাচনে কাজে লাগানো হয়েছে? আমি তো বলছি যে পুরো ভ্যাটাগুড়িতে, আমি বলছি তো যে পুরো ভ্যাটাগুড়িতে আমরা দেখেছি যে উত্তরপ্রদেশের পুলিশকে কাজে লাগানো হয়েছে। সেখানে কোনো কেন্দ্রীয় বাহিনী ছিল না। আমরা ওখানে যে কিউআরটি দেখেছি, তিনি একজন উত্তরপ্রদেশের পুলিশ অফিসার। তার সাথে আমার যখন কথা হলো তখন জানতে পারলাম যে তিনি উত্তরপ্রদেশ থেকে এসেছেন। তিনি সিআরপিএফ, বিএসএফ বা সিআইএসএফ এর কোনো জওয়ান নন। তারা কি করে আমার দিনহাটা শহরে, যেখানে আমি বলছি তো দিনহাটা শহরে এমন কোনো ঘটনা ঘটেনি, এখানে সিআরপিএফ, বিএসএফ কে দিয়ে ভোট করানো হলো, অথচ ভেটাগুড়িতে যেখানে বিজেপির প্রার্থীর বাড়ি, সেখানে উত্তরপ্রদেশের পুলিশকে দিয়ে নির্বাচন করানো। উত্তরপ্রদেশ পুলিশ কি করে আসবে? এটা বেসিক কনসেপ্টের জায়গা। উদয়ন বাবু, সুজন বাবু, আপনার প্রশ্নের উত্তর উদয়ন বাবু এড়িয়ে গেলেন। আপনার প্রশ্ন ছিল যে যখন কোথাও একজন চারজনের মৃত্যুর পেছনে একটা কারণ থাকে, একটা সেই কারণ এবং তার পেছনে কার্য থাকে, তার পেছনে আপনার বক্তব্য নিয়ে একটা প্ররোচনা ছিল। উদয়নবাবু সেই প্ররোচনার প্রশ্নগুলো উত্তরটা দিলেন না। সুজিতবাবু বলবেন, রেসপন্ড করবেন? আমার কিছু বলার নেই। উদয়নবাবু তার গরুর রচনা চেঞ্জ করে নিয়েছেন। এখন সময়ের কারণে যা রচনা উনি করতেন এখন উল্টো রচনা করছেন। উনি যদি আশা করেন সবাই তো ওনার মতো উল্টো রচনা করতে পারবে না। আমি আবারও বলছি, উদয়নবাবুর বুঝতে ভুল হতে পারে। এক, আমি ঘটনার তীব্র নিন্দা করেছি। দুই, কেন্দ্রীয় বাহিনী কেন গুলি চালাবে? যদি গুলি চালাতে হয় তাহলে কেন পায়ে তলার অংশে করবে না? লাঠি আছে, অন্য কিছু আছে। খুন তার দায় কেন্দ্রীয় বাহিনীর, আমি এটা বলেছি, এগুলোর মধ্যে উনি বোঝেননি। তিন, আমি বলেছি বিচার বিভাগীয় তদন্ত। কিন্তু চার, এই প্ররোচনাটাকে অস্বীকার যদি করেন তাহলে তো ঘোড়া হাসবে। মুখ্যমন্ত্রী যদি বলেন আমার দলের ঝগড়ুটে মেয়েরা বুথে গিয়ে ক্যাচাল করবে, দিনহাটার মানুষ অসম্মানিত হন। উদয়ন বুঝে রাখুন, ওর দলের মহিলারা তো অসম্মানিত হন। এটাও বোঝেন না? আমার বাহিনী কেন্দ্রীয় বাহিনীকে ঘিরে রাখবে। আমি আসবো আপনার কাছে এই প্রসঙ্গে। দেখুন, ওখানে কারা আছে? কেন্দ্রীয় বাহিনী, অতএব ওদের লোক অথবা আমাদের লোক। ওখানে কে আছে? রাজ্য পুলিশ, আমার লোক অথবা ওদের লোক। নির্বাচন কমিশন, ও তো ওদের বা আমাদের। এইভাবে যদি আমরা এন্টায়ার রাষ্ট্রের সিস্টেমটাকে দেখতে শুরু করি, তাহলে তো আমরা কোথাও অনাথ হয়ে পড়বো, কোথাও একটা ফাইনালি দেউলিয়া হয়ে যাব। কাব্যিক ভাষায় যেটাকে বলে প্রিয় ফুল খেলিবার বেলা নাহি অদ্য, বা তারপরে যে এই মৃত্যুর উপত্যকা আমার দেশ নয়, আজকে কিন্তু এই দেখে আর এই কাব্য করতেও ইচ্ছে করছে না। প্রভোকেশন এবং তার সঙ্গে অ্যাকশন, এই সবটা মিলিয়ে যদি ঘটনাটাও ঘটে, তাহলে আমি একটা কথা বলবো, যেটা সুজনবাবুর কথাতে একটা ইঙ্গিত ছিল। একটা পুলিশের প্রোটোকল আছে, প্রোটোকল থাকে, এবং সেটা স্টেট গভর্নমেন্টের যে পুলিশ, যারা অনেকটা বেশি সিভিল যে সমস্ত গণ্ডগোল সেগুলোকে এড়ায়, তাদের ওখানে যেটা বলছিলেন উনি, আমিও সেটা শুনছিলাম মন দিয়ে এবং নিরপেক্ষভাবে বলছি, তাদের প্রথম লাঠিচার্জ হয়, তারপর টিয়ার গ্যাস ফায়ারিং হয়, শহর হলে সেখানে আজকাল জলকামান হচ্ছে, ইত্যাদি ইত্যাদির পরে, এবং তারপরে ওয়েস্টের তলায়, কোমরের তলায় সেখানে গুলি চালানোর প্রোটোকল। এই যে জায়গাগুলো, এটা একটা মানবাধিকারেরও জায়গা আছে, এটা সম্পূর্ণ, এটা মনে রাখতে হবে। এখানে একটা কথা, মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, এটা কিন্তু কেউ বলছে না। আর দ্বিতীয়ত, তুমি যেটা এক্ষুনি বললে, ওদের লোক আমাদের লোক, আমাদের সঙ্গে না থাকলেই ওরা অন্যদের লোক, এটা তো সেই জর্জ বুশের সময় থেকে আরম্ভ হয়ে গেছে সারা পৃথিবীতে। এই যে পৃথিবীতে সমস্ত জায়গায় আমাদের লোক ওদের লোক, এবং প্রশাসনকেও বোঝা এভাবে কে কাদের, এই জায়গা যে অর্থাৎ প্রশাসনের রাজনীতিকরণ, এটার কথাই তো এর আগে আমাদের রাজ্যের ক্ষেত্রে অন্তত 34 বছর ধরে বলা হয়েছে। 34 বছর না হলে পরে বলা হয়েছে, 10 বছর ধরে এখন একই কথা বলা হচ্ছে। কিন্তু আমার খালি এই যে চারটি, দেখো, নির্বাচন আসে, নির্বাচন যায়,
কিন্তু যাদের জীবন চলে গেল তারা আর ফিরে আসে এক্স্যাক্টলি না। গো স্যার প্লিজ এইটা কি হবে? আমি ডক্টর সাহেব আসছি যারা মারা গেছে সেটা অমল হোক চাই মমিনুল হোক, এদের সবাইকে আমরা সমবেদনা জানাচ্ছি পরিবারের মানুষজনদেরকে। এটা খুব অনুপ্রেত একটা ঘটনা। দেখুন, আজকে দীর্ঘদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে দিলীপ ঘোষ থেকে সায়ন্তন বোস, এরা যেভাবে মানুষকে প্ররোচনা দিয়েছে, এই ক্রিমিনাল কনস্পিরেসিতে এগুলো হত্যার মামলা হয়ে 120B-তে এদের জড়ানো উচিত। আর আমরা বিচার বিভাগীয় তদন্তের দাবি করছি এবং যতগুলো আর্মিং অফিসিয়ালস আছে যারা আর্ম ফোর্সেস, তাদের এগেনস্টে বিচার বিভাগীয় তদন্ত হওয়া উচিত, তাদের এগেনস্টে ডিসিপ্লিনারি প্রসিডিং ইনিশিয়েট হওয়া উচিত। কেন বলছি? কারণ ইউনাইটেড নেশনসের বেসিক প্রিন্সিপালস অন ইউজ অফ ফোর্স অ্যান্ড ফায়ারিং এখানে একদম স্পেসিফিক্যালি লেট ডাউন এবং বারবার একটা কথাতে এমফাসিস করা আছে যে ইউজ অফ মিনিমাম ফোর্স। এবং সেকশন 130 অফ দি সিআরপিসি তার সাবসেকশন 3-তে বলা আছে যে মিনিমাম ফোর্স ইউজ করতে হবে। তা লাঠিচার্জ বা এই যে ওয়েস্টের নিচে কথাটা, এটা কোথাও স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজিওরে কোথাও বা কোনো আইনে নেই। বলা আছে সফট টিস্যুতে আঘাত করতে হবে। তাহলে এটা আগে দেখার দরকার যে টিয়ার গ্যাস চলেছে কিনা, লাঠি চলেছে কিনা, ফাঁকা গুলি চলেছে কিনা, সব মানে পায়ের ওয়েস্টের নিচের তলার পায়ের দিকে গুলি চলেছে কিনা, এগুলো না চালিয়ে দুরুম করে গুলি চালিয়ে দেওয়া। আজকে এই জায়গায় দাঁড়িয়ে আমরা একটা জিনিস বলছি যে এই ঘটনা এর অত্যন্ত এটা একটা নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত এবং সত্যটা সামনে আসা উচিত। এবং একটা খুব ইম্পর্টেন্ট জিনিস যেটা অনেক চ্যানেলে বিজেপি, আমি একটু আগে ছিলাম, অনেক জায়গাতে বলছে এই 4 জন যে মারা গেছে এবং সেটা নিয়ে যে পোলারাইজেশনের রাজনীতি করতে চাইছে, হিন্দু মুসলমানের রাজনীতি করতে চাইছে, এটা অত্যন্ত ন্যাক্কারজনক। এবং কালকে আমি একটা কথা বলি আপনাকে, 3 দফা নির্বাচন হয়ে যাওয়ার পর 1-2 দিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আমাদের আগামী 5 দফা নির্বাচন খুব ক্রুশিয়াল, জিততেই হবে। অমিত শাহ বলেছেন আগামী 5 দফা নির্বাচন অত্যন্ত ক্রুশিয়াল, জিততে হবে। এই দুটো দল বুঝতে পারছে তৃণমূলের কাছে এটা কোনো একটা কেক ওয়াক নয়। 18 সালে আজকে মানুষের সাথে যে অন্যায়, যে পাপটা তারা করেছে, আজকে তার জন্য রবীন্দ্রনাথ ঘোষকে নিজের কেন্দ্রে মাথায় হেলমেট পরে ঘুরে বেড়াতে হচ্ছে। আর সেই জায়গাতে তৃণমূলের নেতাদের কোনো অংশে কেন্দ্রীয় বাহিনীর কাছে কৃতজ্ঞ থাকা উচিত। আজকে কেন্দ্রীয় বাহিনী আছে বলে হেলমেট পরতে হচ্ছে, না থাকলে লোহার বড়বা পরে ঘুরে বেড়াতে হচ্ছে। প্রথমে আমি যেটা বলবো, আমি আগেও বললাম, যখন আইপিসি 100-তে যে 6টা কেসে পুলিশ গুলি চালাতে পারে, এখানে এই গ্রামবাসীদের ক্ষেত্রে সেটা কোনোটাই প্রযোজ্য ছিল না। নম্বর 1, মাঝখানে বলবেন না প্লিজ, মাঝখানে আপনি আপনার টাইমে বলবেন, আমি তো আপনাকে ইন্টারফেয়ার করিনি। নাম্বার 2, পুলিশ অবজারভার নিজে বলেছে যে সিআরপিএফ গুলি চালিয়েছে, সুতরাং এখানে কোনো দ্বিমত নেই। নাম্বার 3, যেটা উদয়ন গুহ বললেন যে ইউপি ক্যাডার কিনা, আমি আমার কলিগকে একটু কারেক্ট করে দিতে চাইবো। এসপি নিজে বলেছে ওটা ব্যাচ নাম্বার 567C ছিল। তাহলে সেই ব্যাচটাকে স্টাডি করলেই জানা যাবে যে সেটা তাদের ক্যাডার ছিল। নাম্বার 4, একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি তুলছি। গ্রামবাসীরা যদি হোমমেড বা সেলফমেড ওয়েপন নিয়ে সিআরপিএফকে অ্যাটাক করে, তাহলে এতগুলো সিআরপিএফ থাকলো, এত পুলিশ কভারেজ থাকলো, এত ক্যামেরাম্যান থাকলো, একটা কোথাও ফুটেজ আপনি দেখাতে পেরেছেন যে সিআরপিএফদের অ্যাটাক করা হচ্ছে? এবং আমি একমত, মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন, বিচার বিভাগীয় তদন্ত চাই এবং সিআইডি ইনভেস্টিগেশন এটা করবে। এবং সিআইডি ইনভেস্টিগেশন করলে, আর লাস্ট আমাদের এটা ডাউট ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন নন্দীগ্রামের সেই ঘটনার মতো এবারও আমরা ডাউট করেছি যে সিআরপিএফ এর ইউনিফর্ম বিজেপি ক্যাডাররা কিনে রেখেছে। আক্রমণ চালিয়েছেন, দেখতে হবে। যখন দেওয়ালে পিঠ থেকে যায়, যখন তাদের হাতটা একদম পরিষ্কার হয়ে যায়, তখন তারা অনেক ভুলভাল বকে। যেমন উদয়নবাবু এক্ষুনি বললেন যে ইউপি পুলিশ যে ভোটের কাজে কোনো স্টেটের পুলিশ কাজ করে না, এটা বেসিক কনসেপ্টের ব্যাপার, এই জন্য বিশাল পড়াশোনা লাগে না, অল্প একটু করলেই জানা যায়। সেকেন্ড, মমতা দেবীর কথাগুলো আমি একবার মনে করে দিই। হাতাখুন্তি আপনারা দেখালেন, একদল ঘিরে রাখবে, একদল ভোট দেবে, আপনারা দেখিয়েছেন। আরও একটা মন্তব্য ছিল যে মাদ্রাসা স্টুডেন্টরা, স্পেসিফিক্যালি মাদ্রাসা স্টুডেন্টের বুথ এজেন্ট করো, ওরা লড়তে পারবে। এগুলোর মানে কি? এই যে এই কথাগুলোর মানে কি? আজকে প্ররোচনা দেওয়া, এদেরকে এই বিপদের মুখে ফেলে দেওয়া, একটা বাজে সিচুয়েশনে ফেলা। বলেনি কেন যে এটা হলে এগুলো হতে পারে? আজকে যখন দাদারা এতগুলো কথা বলছেন, গণতন্ত্রের কথা বলছেন, এই বলছেন পশ্চিমবঙ্গের গণতন্ত্র বারবার লুণ্ঠিত করেছে এই তৃণমূল। আমি একদম আজকে সিআরপিএফ ছিল বলে তৃণমূল কংগ্রেসের নেতারা বুক ফুলিয়ে হেলমেট পরে ঘুরছে, কারণ মানুষদের তাদের যে অত্যাচার করেছে 2018 থেকে স্পেসিফিক্যালি বলি। উদয়নবাবুকে আছেন, উদয়নবাবুকে উত্তর দেবেন, শুনতে পাচ্ছেন? হ্যাঁ,
উদয়নবাবু আপনি হেলমেট পরে ঘুরছিলেন, আমি কিছুটা তরুণজ্যোতি তিওয়ারি অথবা কৌস্তব বাগচির বক্তব্য সিআরপিএফ ছিলেন বলে হেলমেট পরে তাও ঘুরছিলেন। আমি সরি রবীন্দ্রনাথ বাবু ঘুরছিলেন, উদয়নবাবু নয়, আপনার কলিগ আপনার সহকর্মী ঘুরছিলেন। আমি হেলমেট হ্যাঁ, আপনি হেলমেট পরে করেননি, কিন্তু আপনারা যেরকম অত্যাচার করেছেন তাতে সিআরপিএফ থাকাতে আপনারা নিশ্চিন্তে ঘুরে বেরিয়েছেন। প্রথম কথা আমি আবারও বলছি যে দিনাটায় আজকে যেখানে যে ঘটনাটা ঘটেছে সেখানে সিআরপিএফ, বিএসএফ, সিআইএসএফ কোনো কেন্দ্রীয় বাহিনী ছিল না, খাকি পোশাকের পুলিশ, এবং আমি যতটুকু জানতে পেরেছি তারা উত্তরপ্রদেশ থেকে এসছে। উত্তরপ্রদেশ স্টেট আর্ম পুলিশ হতে পারে বা উত্তরপ্রদেশের পুলিশ হতে পারে। এখানে আপনাদের ফটোগ্রাফার এবং আপনাদের সাংবাদিক ছিল, নিশ্চয়ই তিনিও ছবি তুলেছেন। সেই ছবিগুলো পেলে পারে পুরো ভেটাগুড়িতে কোথাও যদি সিআইএসএফ বা বিএসএফ বা সিআরপিএফ থেকে থাকে তাহলে আমি আমার প্রত্যাহার করে নেব, কিন্তু এটা যদি হয় এটা কিন্তু অত্যন্ত মারাত্মক অভিযোগ। আপনি কি নিজে চোখে দেখেছেন? সাংঘাতিক অভিযোগ, স্ট্রং স্টেটমেন্ট এটা। আপনি কি নিজে চোখে দেখেছেন? উদয়নবাবু নিশ্চয়ই ক্ষমা চাইবেন, উদয়নবাবুর কথা যদি মিথ্যে হয় উদয়নবাবু নিশ্চয়ই ক্ষমা চাইবেন। অবশ্য মানুষ নয় ক্ষমা চাওয়ার সুযোগটা দেবে না। আমি তো ভোটটা তো হয়ে গেছে, ভুল না করি মানুষ আপনাকে ক্ষমা চাওয়ার সুযোগটা দেবে না। মানুষ বলে আছে আপনাকে। বলুন। কিন্তু আরে বাবা, মানুষ কি করেছে বা কি করবে সে দায়িত্ব নিয়ে তো আপনি বসেননি। আপনি টিয়া পাখি নিয়েও বসেননি যে টিয়া পাখি নিয়ে বসলেন আর টিয়া পাখি আপনাকে বলে দিল যে উদয়ন গুহর কি হতে যাচ্ছে, সেটা আপনি বলেননি বা করেননি। আর দ্বিতীয় কথা হচ্ছে যেভাবে আজকে ভোট করবার চেষ্টা হয়েছিল, এই সিআরপিএফ বা বিএসএফ, দিনাটা শহরে বিএসএফ পোস্টিং করা হয়েছে, কি কাজ তাদের? তারা চেষ্টা করেছে যে তৃণমূল কর্মীদের নানাভাবে উত্তপ্ত করবার, তৃণমূল কর্মীদের নানাভাবে অসুবিধা ফেলবার। এরা বিএসএফ এর প্রশ্নের উত্তর দেবেন যে এই বাহিনীকেই 5-7 বছর আগে 10 বছর আগে প্রতিবার ভোটের জন্য নির্দেশ করে বসে থাকতেন, এখন এই বাহিনীর দিনহাটা শহরে কি প্রয়োজন আপনার মাথায় ঢুকছে? এই যে আপনার মনোভাব পিছনের কারণটা কি? এই বাহিনীতে এদেরকে 16 সালে এসে হাজার দুয়ারি ঘুরতে গিয়ে ভোটে জিতিয়েছে। এই ঘটনা যেভাবে দিনাটার প্রার্থী বিজেপির প্রার্থী আজকে কনভয় নিয়ে 7-8টা গাড়ির কনভয় নিয়ে যেভাবে সারা দিনাটায় ঘুরে কিন্তু দিনাটা এবং ওই অঞ্চল অত্যন্ত পুরনো। আগে তো এই বাহিনী নিয়ে ভোট করানোর জন্য পাগল হয়ে গেছিলেন, প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন যে ওই বাহিনী ছাড়া বাংলায় ভোট হবে না। তাহলে আজকে কি আসবো। একটা জিনিস শুনছিলাম যে এই কোচবিহারের এইসব অঞ্চল এইসব হিংসা প্রবণতা একটা এর আগেও দেখেছি আমরা, কিন্তু তার চেয়ে বড় কথা শীতলকুচি, সেখানেই কেন আজকে গণ্ডগোলটা? এটাও কিন্তু ইন্টারেস্টিং, কারণ ভোটের অঙ্ক আছে। 2016-তে এই শীতলকুচির ভোটের অঙ্ক যা ছিল 2019-এ গিয়ে সেটার মধ্যে একটা আমূল পরিবর্তন হয়ে গেল। শীতলকুচি 2016-তে তৃণমূল কংগ্রেসকে 44% উপর ভোট দেয়, বিজেপিকে দিয়েছিল 10% কিছু বেশি, 11% মতন। আর 2019-এ এই শীতলকুচিতে বিজেপির লিড নেয়, বিজেপির ভোট পার্সেন্টেজ দাঁড়ায় 46.3% মতন, তৃণমূলের উত্থান ঘটে 46.8% মতন হয়। সামান্য ডিফারেন্স, মাত্র 1200 ভোটের ডিফারেন্সে তৃণমূল কংগ্রেস এই শীতলকুচিতে লিড নিয়েছিল। অতএব হাড্ডাহাড্ডি লড়াই তো থাকবেই। হাড্ডাহাড্ডি লড়াই যেখানে, সেখানে তো এই ধরনের ঈষৎ রক্তস্নান এবং এইসব রক্তের গন্ধগুলো পাওয়া যাবে। ফলে এই যে 4 জনের এই মৃত্যু ঘটলো, সেই মৃত্যুর পেছনে এই অঙ্কের হিসেবটা যেন আমরা না ভুলে যাই। ফিরে এলাম বিরতির পর, আমরা আছি আপনার রায়ে। ফিরে এলাম বিরতির পর, আমরা আছি আপনার রায়ে।
আমরা বিরতির আগে আলোচনা করছিলাম এই শীতলকুচিতে যেভাবে আধা সেনার গুলিতে 4 জনের মৃত্যু ঘটে গেল, এবং সেখানে এই প্রসঙ্গ উঠছিল যে কেন তার আগে একটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর মেনটেন করেননি এই আধা সেনা বাহিনীরা, কেন তার আগে অন্তত টিয়ার গ্যাস, অন্তত রাবার বুলেট, অন্তত লাঠি, অন্তত অন্য কিছু নেওয়া হয়নি, কেন প্রাণহানির ঘটনা। কর্নেল সৌমিত্র রায়, প্রাক্তন সেনাকর্তা, আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। কর্নেল রায়, আমার আপনার কাছে প্রশ্ন, এই আধা সেনা বাহিনী যারা ভোটের পরিচালনার, ভোটের সময় এই ধরনের দায়িত্বে আসে, তারা কি আসলে এই ধরনের পরিস্থিতি মোকাবিলার জন্য যথেষ্ট ট্রেন্ড নয়? সে কারণেই এই 4 জনের মৃত্যু দেখলাম। একটু বলতে পারবেন এদের কথা? অঞ্জন, প্রথম কথা আমি রিকোয়েস্ট করছি, এটা কিন্তু কোনো রাজনৈতিক তর্ক বিতর্কের মধ্যে আমাকে ইনভলভ করো না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, প্লিজ, আপনার কাছে জাস্ট টেকনিক্যাল এক্সপার্টিসটা জানতে চাইছিলাম। রাইট, ঘটনাটা অত্যন্ত দুঃখজনক, শুধু আমি তাই বলবো না, অত্যন্ত দুঃখজনক আর মর্মান্তিক। এবারে আমি আমার অবজারভেশন দিই রাইট ফ্রম দি বিগিনিং। দেখো, এই যে সিকিউরিটি ফোর্স যাদের ডিপ্লয় করা হয়েছে, অলমোস্ট 80,000 সিকিউরিটি ফোর্স, তারা কিন্তু ভারতবর্ষের নানা জায়গা থেকে নানা ভাষী, নানা প্রদেশের সিকিউরিটি ফোর্সকে এখানে ডিপ্লয় করা হয়েছে। তাদের এই ধরনের সেন্সিটিভ ইলেকশন ডিউটি, একটা ইলেকশন যেটা পশ্চিমবঙ্গের মতো একটা সেন্সিটিভ স্টেট, বর্ডার স্টেট, সেখানে কিভাবে কন্ডাক্ট করতে হয়, প্রথম কথা হচ্ছে একটা কনসেপচুয়াল আইডিয়া থাকা উচিত যে কিভাবে এই ধরনের ইলেকশনকে শান্তিপূর্ণভাবে করার জন্যে কি করণীয়, আর সেটা কিভাবে এক্সিকিউট করা হবে, এই সম্বন্ধে কিন্তু এই ফোর্সের কোনো জ্ঞানই নেই। It is something like fixing a round peg in a square hole. Secondly, যারা এই সিকিউরিটি ফোর্স যারা এসছে পশ্চিমবাংলায়, তারা পশ্চিমবাংলার যে কালচারাল যে সিস্টেম, গ্রামে গঞ্জে যে কালচারাল সিস্টেম, গ্রামে গঞ্জে যে ভাষা ব্যবহার করা হয়, তার সঙ্গে কিন্তু একেবারে অপরিচিত। এটা তাদের একটা বড় ডিসঅ্যাডভান্টেজ এই ধরনের অপারেশন করার মধ্যে। থার্ডলি আমি বলবো যে এই সিকিউরিটি ফোর্সকে ম্যাক্সিমাম হেল্প করা উচিত পশ্চিমবঙ্গের পুলিশ এবং নানা ধরনের আমাদের যে পশ্চিমবাংলার অর্গানাইজেশন আছে, ইন্টেলিজেন্স অর্গানাইজেশন, সিকিউরিটি অর্গানাইজেশন পশ্চিমবাংলা, তাদের আর এই সেন্ট্রাল সিকিউরিটি ফোর্সের মধ্যে একটা সমন্বয় থাকা দরকার, একটা থাকার কথা প্রয়োজনীয়। এইগুলো কিন্তু ল্যাকিং। অনেক ধন্যবাদ কর্নেল রায়, আপনি একটা দিকে আলো ফেলতে পারলেন, আমাদের বোঝার সুবিধা করে দিলেন, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে নতুন অতিথি 2 জন উপস্থিত হয়েছেন, আমি সব মিলিয়ে সব অতিথির সঙ্গে আরেকবার আলাপ করে নেব। কৌস্তব বাগচি রয়েছেন, কংগ্রেস নেতা, রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক শিবাজী প্রতিম বসু, বিজেপি নেতা তরুণজ্যোতি তেওয়ারি, সিপিআইএম নেতা কলতান দাশগুপ্ত, তৃণমূল কংগ্রেসের 2 জন নতুন অতিথি উপস্থিত হয়েছেন, অরূপ চক্রবর্তী, এবং রয়েছেন আমাদের সঙ্গে আরেক নেতা সৌরভ চক্রবর্তী। আপনাদের সবাইকেই স্বাগত জানাই। আমরা এই দফায় আলোচনার আগে আসলে এবার আরেকটা প্রসঙ্গে আসতে চাই। আজ তো 2টো ঘটনা নিয়ে, 2টো ইস্যুকে নিয়ে দিনভর তোলপাড় হয়েছে। এক, শীতলকুচির এই ঘটনা, যেখানে আধা সেনার গুলিতে 4 জনের মৃত্যু। আরেকটা হলো সকাল থেকেই তোলপাড় হয়ে গেছিল রাজনৈতিক বঙ্গ একটা অডিও টেপ ঘিরে। চতুর্থ দফার ভোট পর্বের শুরুতে প্রশান্ত কিশোরের একটা অডিও টেপ সামনে আনেন বিজেপি নেতা অমিত মালভিয়া। অমিত মালভিয়া দাবি করেন যে ওই টেপে পিকে বলছেন 21-এর ভোটে, খুব ইন্টারেস্টিং, 21-এর ভোটে মোদি হিন্দুত্ব, মেরুকরণ এবং হিন্দিভাষী ভোট একটা বড় ফ্যাক্টর, এবং মোদির জনপ্রিয়তা বড় ফ্যাক্টর। মালভিয়ার দাবি এই ক্লিপটা সোশ্যাল নেটওয়ার্কিং সাইট
অ্যাপ ক্লাব হাউস চ্যাটের অংশ। প্রথমেই বলছি সে বক্তব্যটা শোনাবো আপনাদের, তবে তার আগে একটা স্ট্যাটুটরি ডিক্লারেশন আমাদের তরফে, বিধিসম্মত সতর্কীকরণ। এই অডিও টেপের সত্যতা যাচাই করেনি জি24 ঘন্টা। শুনি কি বলা হয়েছে। अगर वोट है तो मोदी के नाम पर वोट है, वोट है तो हिंदू होने के नाम पर वोट है। पोलराइजेशन, मोदी, हिंदी भाषी, एससी, ये फैक्टर है। शुभेंदु चले गए कि प्रशांत किशोर चले आए, उसका कोई वो मुद्दा नहीं है, वो मुद्दा है ही नहीं। मोदी यहाँ पॉपुलर है, हिंदी भाषियों के 1 करोड़ से ज़्यादा वोट है, दलित यहाँ पर 27% है, और वो पूरी तरह से बीजेपी के साथ खड़ा है। Which way is the Matua community going, Prashant? Matua will be predominantly voting for BJP, not as unitedly as they did in Lok Sabha, लेकिन मुझे लगता है अभी भी मथुआ will 75 बीजेपी 25 तृणमूल। हम लोग एक सर्वे करते हैं कि आप वोट किसको दीजिएगा और सरकार किसकी बन रही है, तो सरकार किसकी बन रही है उसमें प्रीडोमिनेंटली बीजेपी ही आता है हम लोग के भी सर्वे में। उसको हम लोगों ने खंगाल कर देखा भाई ऐसा क्यों आ रहा है। ऐसा इसलिए आ रहा है कि जो बीजेपी को वोट कर रहा है वो तो कह ही रहा है कि बीजेपी की सरकार बन रही है। जो लेफ्ट को वोट करने वाले 10 से 15% लोग हैं, उसमें करीब 2/3 लोगों का ऐसा मानना है कि बीजेपी की सरकार बन रही है। लेफ्ट का जो आदमी है वो सोचता है कि भैया कुछ भी हो, बीजेपी आ जाएगी तो हमारी दुकान खुल जाएगी, कम से कम अभी ममता को तो हारना चाहिए। जो लोग हम लोग समझते हैं बाहर, जो बंगाल में नहीं पहले आए थे, तो भाई बीजेपी का नीचे ग्राउंड पे वर्कर नहीं है, ऐसी बात नहीं है। ग्राउंड पर बीजेपी के बहुत वर्कर हैं, और वो सारे वर्कर लेफ्ट से इंपोर्टेड हो सकते हैं, लेकिन वो डेडिकेटेडली आज बीजेपी के लिए काम कर रहे हैं। 20 ईयर्स से देयर हैज बीन ब्लेटेंट एफर्ट एंड एवरीथिंग हैज बीन डन टू अपीज द माइनॉरिटी। अब आप बंगाल को उठाकर देख लीजिए, पॉलिटिक्स का यहाँ एक लाइन का सिंपल फलसफा ये रहा है कि जिसको मुसलमान वोट करेगा वो सरकार बनाएगा। तो पूरी जो पॉलिटिकल इकोसिस्टम रही है, वो चाहे कांग्रेस की रही हो, लेफ्ट की रही हो, दीदी की रही है, वो सब मुस्लिम वोट को लेने के लिए उस तरह से सोच उनकी रही है। पहली बार हिंदुओं को ऐसा लग रहा है कि अच्छा भैया हमको भी तो कोई पूछ रहा है। ऐसा नहीं है कि एकदम से सोसाइटी ही गलत है, कहीं ना कहीं देयर इज सम एलिमेंट विच बीजेपी इज एक्सप्लॉइटिंग। इतना मैसिव इकोनॉमिक क्राइसिस में भी मोदी के खिलाफ एंटी इनकम्बेंसी नहीं है जी, क्योंकि जहां एक चीज आप देखिए कि बंगाल में मोदी पहले तो एक बात है कि मोदी का एक कल्ट है जो कि बन गया है पूरे देश में, जो कि द डिग्री कुड वेरी, लेकिन 10%, 15%, 20%, 25% ऐसे लोग हैं जिसको मोदी में भगवान दिखता है। चाहे सही दिखे गलत दिखे वो एक अलग बहस का मुद्दा हो सकता है। स्पेशली जो यहाँ हिंदी भाषी है वो मोदी का सपोर्ट का कोर है। प्लस जो एंटी इनकम्बेंसी है वो स्टेट गवर्नमेंट के खिलाफ है, सेंटर के खिलाफ है नहीं। और मोदी है पॉपुलर, यहाँ काफी पॉपुलर है। अगर आप लीडर का हम लोग सर्वे कर रहे हैं तो मोदी और ममता आर इक्वली पॉपुलर। बंगाल ने बीजेपी का स्वाद अभी चखा नहीं है, तो वो एक फैक्टर है कि 30 साल 35 साल से जो लोगों ने नहीं देखा है, तो उनको लग रहा है कि बीजेपी कुछ ऐसा चीज है, कुछ ऐसा कर देगी जो कि हम लोगों को पहले अभी तक नहीं मिला है। तो लड्डू जो टेस्ट नहीं किया है वो वाली बात है कि उसको टेस्ट करना चाहते हैं, उसको लोग जाकर देखना समझना चाह रहे हैं। পিকের এই বয়ান আসার পরে যারা ধারণা করছিলেন যে পিকে বা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হবে না এই অডিও টেপটা ততক্ষণই সত্যি নয়, তাদের জন্য প্রথমেই এই বিতর্ক থেকে সরে আসার ইঙ্গিত মিলল প্রশান্ত কিশোর নিজের বক্তব্যে। তিনি মেনে নিলেন যে এই চ্যাটের গলা তারই। তিনি টুইট করলেন, টুইটে বললেন আমি খুশি যে বিজেপি তাদের নেতাদের কথার থেকে আমার চ্যাটকে বেশি গুরুত্ব দিচ্ছে। সামান্য কিছু অংশ প্রকাশ না করে আমার পুরো চ্যাট প্রকাশ আনুক বিজেপি। আগেও বলেছি, আবার বলছি, বাংলায় 100-র বেশি আসন পাবে না বিজেপি। তবু বলুন অরূপবাবু, আপনাদের প্রধান সেনাপতি প্রশান্ত কিশোরের এই কণ্ঠ যখন সকালবেলায় উঠেই শুনতে পেলেন তখন কতটা অস্বস্তির মধ্যে পড়লেন? আমার আজকে প্রথমেই আমার মহাভারতের কথা মনে পড়ছিল। মহাভারতের পুরো গল্পটাই পাল্টে গিয়েছিল একটা শব্দে, যখন যুধিষ্ঠির উচ্চারণ করেছিল অশ্বত্থামা হত, অনুচ্চারিত ছিল ইতিগজ।
অর্থাৎ আমি কতটা বলবো আর কতটা বলবো না, এই যে লক্ষণ রেখা, এই সীমারেখার মধ্যে অনেক কিছু নির্ধারিত হয়ে যায়। আমরা তো প্রথম থেকে পিকেও যেটা বলেছেন যে পুরো টেপটা প্রকাশ্যে আসুক, পুরো টেপটা আসুক না, তার সিলেক্টেড অংশ নিয়ে বার্তা দিলে সম্পূর্ণভাবে আপনারা আনছেন না কেন? এটা তো আমাদের কাজ নয়। আমাদের আমি আপনি বলবেন অঞ্জনদা, নিশ্চয়ই আপনি বলবেন, আপনার বলার সেই জায়গা রয়েছে। পিকে কি নতুন কথা কিছু বলেছেন? পিকে বলেছেন মোদিজি জনপ্রিয়, মমতা দিও জনপ্রিয়, ঠিক যেটা আপনারা দেখা যেটা তো বাস্তব। আমাদের অ্যাডভান্টেজ হচ্ছে লোকসভার ক্ষেত্রে নরেন্দ্র মোদীর অ্যাডভান্টেজ ছিল সর্বভারতীয় স্তরে তাকে প্রধানমন্ত্রীর মুখ হিসেবে প্রজেক্ট করা গিয়েছিল। একইভাবে রাজ্য স্তরে আমাদের মুখ মমতা ব্যানার্জি, সেখানে কোনো দ্বিমত নেই। আমাদের 30 দিনে ওদের মতো 30 দিনে 30 জন মুখ্যমন্ত্রী প্রজেক্ট করতে হচ্ছে না। 365 দিন বাংলায় একজনই মুখ্যমন্ত্রী। দর্থহীন ভাষায় বলছি, আবারও বলছি, 200-র বেশি আসন নিয়ে তৃণমূল কংগ্রেস আসবে, এতে কোনো সন্দেহ নেই। আজকে প্রশান্ত কিশোর নিজেও তার রিটুইটে সেটা কিন্তু রিপিট টুইটে সেটা পরিষ্কার। 75% এখনো বিজেপির দিকে রয়েছেন। এইটা তো দেখুন একজন স্ট্র্যাটেজিস্ট তার নিজস্ব স্পেকুলেশন, তার নিজের ক্যালকুলেশন অ্যানালিসিস বলেছেন, কিন্তু অন দ্য আদার হ্যান্ড তার ইয়েতেই কনভারসেশনে সেটা তিনি বলছেন যে মোদিও যেরকম জনপ্রিয়, মমতা ব্যানার্জির জনপ্রিয়তা আমরা তো সেটাই বলছি। বাকি পার্টটা তো আমি বলছি ওই অশ্বত্থামা হত ইতি গজর, আমরা ইতি গজর অনুচ্চারিত অংশটা না শুনেই যদি আমরা একটা কথা বলি ভাই, প্রত্যেকে তো বলেছো, আমি জাস্ট সদ্য ঢুকেছি এখানে, একজন আরেকজনের কথা ইন্টারাপ্ট করলে, এই কলতলার ঝগড়া করলে কেউ কারোর কথা শুনতে পায় না, মানুষ চ্যানেল চেঞ্জ করে দেয়। আমার মনে হয় এইটুকু রেসপেক্ট প্রত্যেকের প্রতি রাখা উচিত, যখন একজন কথা বলবে আরেকজন ইন্টারাপ্ট করবে না। তুমি বলছো, যাই হোক, আপনার উত্তেজনাটা বোঝা যাচ্ছে। না উত্তেজনার কিছু নেই, কথাটা হয়েছে না, একটা লাস্ট লাইন বাদ দিয়ে একটাটা আপনাদের লজ্জায় আমি আপনাকে বলি, আপনি বলছেন ভালো কথা, একটা জায়গায় অন্তত সকলে সহমত যে পিকের একটা টুইট, শুধু আসলে গোটা বাংলার চিত্রই তো তাই, রাম থেকে বাম, ফুটকি যোগ বা ফুটকি ছাড়া। আজকে স্টুডিও তো পিকের একটা টুইট যে সবাইকে 3 জনকে এক জায়গায় এনে দিয়েছে, বাংলার মানুষ নিজের চোখে এটা দেখে নিয়েছে। বাংলার মানুষ জানে একদিকে মমতা ব্যানার্জি, আরেকদিকে সারা বাংলার বুকে যত এই ধরনের আপনাদের নেতৃত্ব সেইটা করছে। আবার মাঝখানে গলায় চিৎকার করলেই তো প্রতিষ্ঠিত দাবি হয় না। প্রত্যেকে নিজের বিরোধী দলের প্রশংসা করছে, এটা কিন্তু ঠিক হচ্ছে না। ব্যাপারটা কিরকম বলা বলুন তো, একজন প্রাইভেট টিউটর তার ছাত্রীকে পড়াচ্ছেন, পড়াতে বুঝতে পারলেন যে এবার ছাত্রী ফেল করবে, তো সেটাই হচ্ছে অবস্থা। দেখুন এই পিকে একটুকু এসছে, দাদা বড়দারা বলছেন পুরোটা আসেনি, পুরোটা পিকে বাবু নিজেই পাবলিশ করে দিক না। উনি যখন এত কনফিডেন্ট, পুরোটা পাবলিশ করে দিক, কী অসুবিধা, পুরোটা শুনি, আমরাও এনজয় করি। উনি কতগুলো কথা বলেছেন খুব ইম্পর্টেন্ট। কি বলেছেন? 20 বছর ধরে পশ্চিমবঙ্গে বিভিন্ন রাজনৈতিক দল যেভাবে মুসলিম অ্যাপিসমেন্ট করেছে, সেখান থেকে হিন্দুরা বিকল্প হিসাবে বিজেপিকে দেখছে। ফার্স্ট পয়েন্ট। তোমরা এখন ওবিসি 27% পিকের, মানে আমাদের দাদাদের ওই ছাত্রীর প্রাইভেট টিউটর, তার ভার্সন দিদির পক্ষে নেই। বলছেন যে মতুয়া ভোট ওনার পক্ষে নেই। আচ্ছা, এগুলো তো আমরা বলে আসছিলাম। আজকে ওনাদের স্ট্র্যাটেজি, যার কথা মতো ওনার দল চলে, মানে সেকেন্ড ইন কমান্ড না হলো ফার্স্ট একদম প্রাইম, যে তার স্ট্র্যাটেজি বলছেন আপনারা 500 কেন বলেছে অনন্দা? 500 কোটি টাকার জন্য যদি স্টেট ফোরামে তো হবে না, ন্যাশনাল ফোরামে যদি যায়, কনজিউমার ফোরামে যদি এখনই মামলা করে, তার প্রবলেমে পড়ে পিকে বাবু। তার জন্য এখন থেকে বলে রাখছি 100 ওটা সেফগার্ড নিচ্ছে। প্রথমেই ন্যাশনাল ফোরাম বলতে আমি ভেবেছিলাম বিজেপি বোধহয় ওকেও আবার কিছু টাকার থলি ফলি নিয়ে যাবে, যে ভাই যা করেছো বাকিটা আমার সাথে আসো। ন্যাশনাল ফোরাম প্রথমে এইটা ভেবেছি। মনে রাখতে হবে, তার মানে ভোটের জায়গাটা আমরা কিভাবে দেখতে আরম্ভ করতে, বাণিজ্যিকরণ এবং পণ্যকরণের কোন জায়গাতে গিয়ে আমরা কনজিউমার হিসেবে ভাবছি। এই জায়গাটা আমার একটাই খালি বলছি তরুণ ভাই, যে এইটা আপনারা একটা সিরিয়াসলি পলিটিক্স করেন, এরা করেন। পিকের কথাটা এইরকম গুরুত্ব যদি দেন, তারপর পরে ইলেকশন যদি থাকে, আজকে যারা গুলি খেয়ে মারা গেল, তারা পিকের কথা কেউ জানে না। কারণ পিকের গোটা স্ক্রিপ্ট যতটুকু আজকে দেখেছি, এইটাই আরএসএস পশ্চিমবাংলায় চালানোর চেষ্টা করছে। ফলে আজকে পিকের কথাটা এই গুরুত্ব চলে এলো। অন্য ক্ষেত্রে কিন্তু আসতো না। 2010 সাল আমার কলকাতার দল তখন ক্ষমতায় ছিল। 2010 সালে একটা অর্ডিন্যান্স আসলো পশ্চিমবঙ্গে, জানেন তো? অর্ডিন্যান্স আসলো কি, ওবিসি রিজার্ভেশনে কিছু কোটা বাড়ানো হলো, কিছু মানে নতুন উপজাতিকে ঢোকানো হলো সেখানে ওবিসিতে।
কনস্টিটিউশনাল অর্ডার সম্বন্ধে আমার ভাই কৌস্তব বসে আছে, কৌস্তব ভালো বলবে। কনস্টিটিউশনাল অর্ডারে ওবিসি কারা হতে পারে, এসসি কারা হতে পারে, এসটি কারা হতে পারে। সেখানে কিছু মানে 42 জনকে ঢোকানো হলো, তার মধ্যে 39 জন ছিল মুসলিম কমিউনিটির, মানে মুসলিম রিজার্ভেশন ইন দ্য গাইস অফ ওবিসি বাই রিলিজিয়ান, মানে রিজার্ভেশন হয় না কিন্তু করা হলো। তারপর এই দল ক্ষমতা আসলো, তৃণমূল ক্ষমতায় এসে সেটাকে অর্ডিনেন্স হলো, কিন্তু অন্ধ্রপ্রদেশে সেই আইনটা স্ক্র্যাপ হয়ে যায়। ক্যালকাটা হাইকোর্ট আমাদের জাজের স্ট্রেংথ কম, তার জন্য এখনো ঝুলে আছে ব্যাপারটা। এই যেটা নতুন না, এটা তো হয়ে আসছে আজকে অ্যাপিসমেন্টই তো হয়ে আসছে। আমি ভেবেছিলাম তৃণমূলের লোকেরা হয়তো বলবো ওর মাথায় অক্সিজেন কম যায়, যাই হোক সেটা হয়নি এখনো অবধি। যেটা হচ্ছে সেটা হচ্ছে এদের বিজেপি তৃণমূলের বদান্যতায় এখন যেটা হচ্ছে পশ্চিমবঙ্গের রাজনীতি, যেটা আমরা কখনো দেখিনি। এত শতাংশ মুসলিম ভোট, এত শতাংশ হিন্দু ভোট, এত শতাংশ মতুয়া ভোট, এত শতাংশ এই জনজাতি উপজাতির ভোট, এই জিনিসটা শুনতে হচ্ছে। এটা আমরা পশ্চিমবঙ্গবাসী এটা একদম ছিলাম। বলছি এটা পশ্চিমবঙ্গের এই জিনিস কখনো পশ্চিমবঙ্গের রাজনীতিতে এই জিনিস আমরা কখনো বলতে দাও, প্লিজ বলতে দাও, আমি বলতে দাও। পশ্চিমবঙ্গে আমরা এটা কখনো অ্যাকচুয়ালি তোমরা তো আইএসএফের সাথে জোট করছো, বলেনি তো, আমি না বলতে দেবো না, একটু বলতে দাও। আরেকটা জিনিস, যেটা এই পিকে সাহেব যে বলছেন 100 পেরোতে পারবেন না, এটা তো চিন্তার কোনো কারণ নেই। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তো নিজে বলছেন আমার দল থেকে জিতবে, বিজেপিতে সার্টিফিকেট নিয়ে চলে যাবে, তো উনি ভালো করে জানেন। তো এখানে পিকে বাবু ওই কথাগুলো বলছেন বা বিজেপি আনন্দিত, খুব স্বাভাবিক। তো আজকে তৃণমূল বা বিজেপি তাদের যে আঁতাতটা কতটাই গভীরে, আজকে হোক না বিজেপি 100টাই সিট পাক না, বাকি তো তৃণমূলের লোকেরা জিতে বসে আছে, বসে আছে। সৌরভের কাছে যাবো। সৌরভ, আপনাকে যাওয়ার আগে বিজেপির ডোমজুলের প্রার্থী, আপনাদের প্রাক্তন সহকর্মী রাজীব বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে সহকর্মী ছিলেন, তিনি কি বললেন একবার শুনিনি, তারপরে সৌরভ আপনার মন্তব্য শুনবো। রাজীব বন্দ্যোপাধ্যায় তিনি কি বললেন? আমি তো এর আগে যখন তৃণমূল কংগ্রেসে ছিলাম, আমি তো প্রশান্ত কিশোরের সাথে কথা বলেছি, আমি তার বডি ল্যাঙ্গুয়েজ দেখেছি, তার বক্তব্য শুনেছি, এবং আজকে এটা প্রমাণ হয়ে গেল যে প্রশান্ত কিশোরও বুঝে গেছে, এবং গতকালকেও একটা কোথাও সাক্ষাৎকার দিয়েছে, সেখানে বলেছে যে যদি না জিততে পারি তাহলে পলিটিক্স করবে। সুতরাং আলটিমেটলি ও বুঝে গেছে যে বাংলায় ওর যে স্ট্র্যাটেজি সেটা ফেল করে গেছে, বাংলায় এখানে কারো স্ট্র্যাটেজি কাজ করেনি। সৌরভ চক্রবর্তী কি বলবেন? পিকেও বুঝে গেছেন ডাহা ফেল করতে চলেছে তৃণমূল কংগ্রেস। অঞ্জনদা, আমি প্রথমেই বলবো যে এই যে আলোচনাগুলো হচ্ছে, এই আলোচনাগুলো তাৎপর্যপূর্ণ আলোচনা নয়। তার কারণ প্রশান্ত কিশোর আমাদের তৃণমূল কংগ্রেসের ভোট ফ্যাক্টর নয়। ভোট আমাদের তৃণমূল কংগ্রেসকে যারা ভোট দেন তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে দেন। প্রশান্ত কিশোরের কি রোল? কংগ্রেস দলটা প্রশান্ত কিশোরের কি ভূমিকা? দেখেই দলটা। প্রশান্ত কিশোরের কি ভূমিকা? প্রশান্ত কিশোর একজন রাজনৈতিক বিশ্লেষক, এবং তিনি রাজনৈতিক একটা পলিটিক্যাল ম্যানেজমেন্ট করেন, এবং তার ভূমিকা খুবই পজিটিভ। শিবাজি বাবুর কি 500 কোটি টাকা দর হবে? না, আমাকে চেনে শুরু। হ্যাঁ, তাহলে তো ঠিক। সৌরভ সৌরভ যোগাযোগ বিচ্ছিন্ন, আমরা পরে যাবো আবার। আমার এটাই বক্তব্য যে পিকে শিবাজিদা একটাকে বলছিলেন যে পিকেকে কেন গুরুত্ব দেওয়া হবে। পিকেকে গুরুত্ব দেওয়া হবে কারণ তৃণমূল কংগ্রেস পিকেকে গুরুত্ব দিচ্ছে। তৃণমূল কংগ্রেস তার মতামত, তার বক্তব্য, সেই অনুযায়ী প্রার্থী তালিকা তৈরি করা ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু বলেছে। সেহেন পিকে যদি তার এরকম বয়ান মধ্য নির্বাচন পথেই এসে যায়, সেটা সিগনিফিকেন্ট হবে না, সেটা তরুণ যদি তৈরিরা কোলে লুফে নেবেন না। আমি প্রথম এটা আপনার মুখে নয়, আরো 2-4টি চ্যানেলের মুখেই শুনলাম যে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা আমরা যতটুকু জানি, আমরা তো তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে তৃণমূল কংগ্রেস করেছি, আমরা জানি তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা মমতা ব্যানার্জি তৈরি করেন। এটা মিডিয়া স্পেকুলেশনে যদি আপনারা বলেন পিকে প্রার্থী তালিকা তৈরি করেন, এইটা আমার মনে হয় অঞ্জনদা এটা আপনারা অতি সরলীকরণের দোষে দুষ্ট হচ্ছেন। নিশ্চিতভাবেই পলিটিক্যাল স্ট্র্যাটেজিস তাকে আজকাল বহু রাজনৈতিক দলই ব্যবহার করে। এই যে তরুণ জ্যোতি এত বড় বড় ভাবে
এই যে রাজনৈতিক অসহিষ্ণুতা এইটা আপনি আমার বলেন কেন বলছেন? আমাকে তো বলতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় ওকে বলতে হবে অন্যের কথা বলার সময়। উনি যখন এই জন্য দলটা 5% থেকে গেছে। জামাররা আছেন যারা জিতে সার্টিফিকেট নিয়ে বিজেপিতে যাবে, তাহলে কেন তাদেরকে প্রার্থী করছেন? আমি আশা বলুন এই ধরনের প্যানেলিস্ট আনলে কোনো ডিসকাশন হবে না। ও একা বলবে, অন্যের বলার সময় বলবে। ওই তো অসুবিধা মুশকিলটা হচ্ছে যে না, অসুবিধা না, এটা অসভ্যতা না। এটা অসভ্যতা, স্বাধীনতার মাত্রা বজায় রেখে কথা বলতে শিখুন। এবার সমস্যাটা হচ্ছে তরুণ জ্যোতিদের নিয়ে। তরুণ জ্যোতির মুশকিল হচ্ছে যখন 2011-12 সালে নরেন্দ্র মোদীকে জিততে হয়, তখন এই আরে শেষ করতে দাও ভাই, 14তে তো হবেই, কারণ ওই আপকি বার মোদী সরকারের ক্যাম্পেইন স্ট্র্যাটেজিস্টটাও তো উনিই ছিলেন। তখন আবার এই কংগ্রেস ঢুকছে, কংগ্রেসের স্বভাব কি করে বিজেপির মতো হয়ে যাচ্ছে, যেখানে পাচ্ছে গরুর জুতোর মতো ঢুকে যাচ্ছে। পিকে ছিলেন মোদি টিমে, পিকে ছিলেন মোদি টিমে। আচ্ছা আমি বলছি, এবার মুশকিলটা হচ্ছে যে সেই সময় পিকে ছিল আসলে ওই বিজেপির তো মূল ট্রান্সফরমেশন ফেজটা ওয়াশিং মেশিন, যে আগে থাকে ভালো সে পরে হয় কালো, বা আগে থাকলে কালো পরে। এই যে রাজীব ব্যানার্জি কদিন আগেও কালো ছিল এখন ভালো, আর পিকে আগে ছিল ভালো এখন হয়েছে কালো। আপনাদের কাছে আগে ভালো ছিল এখন কালো? না না, এটা ব্যাপারটা আপনাদের কাছে উনি ভালো ছিলেন এখন কালো হলেন। এবার এই ট্রান্সফরমেশনের মধ্যে অঞ্জন একদম সঠিক জায়গা থেকে আপনি ধরেছেন। মূল বক্তব্যটা আমাদের পরিষ্কার, আমাদের দল মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে আমরা পথ চলি। মমতা বন্দ্যোপাধ্যায় ক্যান্ডিডেট, আপনারা মিডিয়া স্পেকুলেশন করতে পারেন। হ্যাঁ নিশ্চিতভাবে পিকে স্ট্র্যাটেজিস্ট হিসেবে তার সাজেশন দিয়েছেন, তার একটা দেখুন একটা রাজনীতির একটা নিজস্ব সায়েন্স রয়েছে, সেই সায়েন্সটাকে ফলো করে তিনি যে কাজ করছেন সেটা তো বিজ্ঞান। সেটাকে গুরুত্ব কোথায় জানেন? না পিকে গুরুত্ব কোথায়? নিশ্চিতভাবে এই শুভেন্দু অধিকারী দলত্যাগের পেছনে পিকের অবদানটিকে বড় করে রেখে গেছেন। আপনিও জানেন, আপনি জানেন শুভেন্দু অধিকারী, আমি শুনছি আপনার কথা, শুভেন্দু অধিকারী আপনার দলের বড় সহকর্মী ছিলেন। এই বক্তব্যকে আমি দলগতভাবে ডিনাই করছি, কারণ শুভেন্দু অধিকারী দলের সাথে বিট্রে করেছেন একাধিকবার। তার সাথে সুদীপ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়ের, আপনারাও যা সেই খবর দেখিয়েছেন, বারংবার বৈঠকের পরে যে বৈঠকের মধ্যে শুভেন্দু অধিকারী যে কথা বলে বেরিয়েছেন, বৈঠকের বাইরে গিয়ে আসলে তিনি তো নিজেই বলেছেন। দেখুন পিকে এসছেন কবে? আমি অঞ্জন দা আপনাকে বলছি, পিকে এসছে 2019-এর লোকসভার পরে। শুভেন্দু অধিকারী নিজে মুখে অ্যাডমিট করেছেন উনি 2014 সাল থেকে অমিত শাহর সাথে যোগাযোগ রাখছেন। আজকে সেটাকে কিভাবে জাস্টিফাই করবেন? এটা ধরা গেল না মমতা ব্যানার্জি, সেটা তো নিশ্চিতভাবে শুভেন্দু অধিকারী বেইমানি করেছেন, সেটা ধরা যায়। যতদিন ছিলেন যতদিন কিছু আমরা তো বলছি যে সেটা আমরা কথা বলছি, শুভেন্দু বেইমানি করেছেন, সত্যি কি শুভেন্দু অধিকারী দুর্নীতিগ্রস্ত ছিলেন? আমি ওকে যাবো তো, আরে আমি তো যাবো, তুমি তো 7% ভাই, আমার দল ছাড়ছে শুভেন্দু অধিকারী বেইমান, রাজীব ব্যানার্জি দল ছাড়ছে রাজীব ব্যানার্জি বেইমান। 11 সালে ক্ষমতায় আসার পর থেকে তৃণমূল ভবনে পতাকা ধরিয়ে দেওয়া আর সবাই যাকে উন্নয়নের জোটকে ঝাঁপ মারছে, তখন উন্নয়নের জোটকে ঝাঁপ মারা বেইমানি না, মানুষ ভূঁইয়া বেইমানি না, অরিন্দম ভট্টাচার্য বেইমানি না, তারা কি বেইমান ছিলেন? অবশ্যই না। শুভেন্দু যাদের আপনি নিলেন তারা বেইমান নয়, যাই আপনার দ্বারা আমরা সেটা বলছি না। আপনি নিলেন আসবো, ছোট্ট বিরতির সময় হয়েছে, ছোট্ট বিরতি নেবো, বিরতির পর খুব দ্রুত ফিরবো। খুব সেন্সিটিভ জায়গায় এই জায়গাটা, আজ এখানে কাল ওখানে, ফলে আজ ভালো কাল কালো ইত্যাদি অনেকগুলো জায়গায় এসে যাচ্ছে। ফিরে এলাম বিরতির পর, আমরা আছি আপনার রায়ে। শিবাইদা প্লিজ আপনি। অঞ্জন, এই এত ভারী ভারী এবং দুঃখের ঘটনা ঘটে গেছে এবং সেটা নিন্দা করার ভাষা নেই, তার মধ্যে একটু ইন লাইটার ভেন আমার মনে হচ্ছে ছেলেবেলার একটা গান, গলি গলি ঘুমে কলি কলি ঘুমে ভাঁওরা বেঈমান কভি ইস ডাল মে কভি উস ডাল মে। এই যে কোন ডালের পাঞ্ছি কোথায় বসছে, একটা কথা আমি বলছি যে সত্যি বাংলায় যেটাকে আমরা বলি প্যারাডাইম শিফট ঘটে গেছে। আগে জ্যোতিবাবুর সময়কার কথা বলছি, তখন লোকের ও কত কি বলে, কত লোক কত কিছু বলে, পাত্তা দিতেন না, কারণ জানতেন পলিটিক্সটা তাদের ডোমেইন এবং সাধারণ মানুষের সঙ্গে তাদের যোগাযোগ, তাদের অর্গানাইজেশন, তার বেসিসে। এখন দেখা যাচ্ছে এই ম্যানেজমেন্ট, মানে এই যে পুরোটা ম্যানেজমেন্টের মধ্যে চলে গেছে, আইটি আরেকটা জায়গা, মানে সমস্ত কর্পোরেটাইজেশন, সোশ্যাল মিডিয়া, নাও ইট ইজ অঞ্জন একটা ডিফারেন্ট বল গেম হয়ে গেছে, যেখানে পিকের মতো একজন কে সে, তিনি ওখান থেকে এসছেন, আগে গুজরাটে সেখানেও স্ট্র্যাটেজিস্ট ছিলেন, নানা জায়গায় তিনি স্ট্র্যাটেজিস্ট হয়েছেন, এরপরে আরেকটা জায়গায় চলে যাবেন, অমরিন্দর সিংয়ের কাছে যাবেন, এখনও মাদ্রাজে চেন্নাইতেও তিনি স্ট্র্যাটেজিস্ট ডিএমকে। এই যে জায়গাটায়
এখানে যদি মানে মানুষের, আমি আবার বলতে পারি, আমি আবার বলবো, মমতা বন্দ্যোপাধ্যায় যারা একদম ন্যাচারাল পলিটিশিয়ান লাইক মমতা বন্দ্যোপাধ্যায়, আগে জ্যোতি বসু, সুজন চক্রবর্তীদের প্রত্যেককে, যে আপনারা রুটের সঙ্গে কিন্তু এটা হারাবেন না, কারণ পলিটিক্সটা নিচ থেকে হয়। আজকে যে একটা কথা আমি খালি বলে দিই, আজকে যে 4 জন মারা গেল, আজকে যে 4 জন মারা গেল তারা কিন্তু পিকে কে জানে না, বলছি তারা পিকে কর্পোরেটাইজেশন এটা একদিকে সত্য, অন্যদিকে এই 4 জনের মৃত্যু, সেটাই বলছি। তারা পিকে কর্পোরেটাইজেশন এটা একদিকে সত্য, অন্যদিকে এই 4 জনের মৃত্যু সেটাও সত্য। সেটাও মানে এই ঘটনা মোর দ্যান ডিউ, এটাকে গুরুত্ব দেওয়া উচিত। শীতলকুচির এই ঘটনা এটা আরেকবার আমাদের চোখের সামনে দেখিয়ে দিল যে কিভাবে মানুষের জীবন সেটাকে নিয়ে খুব খেলা করাও উচিত নয়। পলিটিক্যাল পার্টিগুলো কিন্তু দায়ী থেকে যাচ্ছে কোথাও না কোথাও। অঞ্জনদা, নিশ্চিতভাবে আসলে আমরা গর্ব করে বলি যে আমরা পৃথিবীর সর্ববৃহৎ গণতন্ত্রের প্রতিনিধি। সেই সর্ববৃহৎ গণতন্ত্রের একটা বড় অঙ্গরাজ্য, যার গণতান্ত্রিক পদ্ধতিতে অংশগ্রহণ করার জন্য এভাবে মৃত্যুবরণ করতে হবে, এর আগে আমরা কখনো ভাবিনি। আসলে এখানেও একটা ক্রোনোলজি আছে। এই ক্রোনোলজিটা অমিত স্যার ক্রোনোলজি না, এই ক্রোনোলজিটা ডিফাইন করেছিলেন আমাদের বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, যখন দিলীপবাবু বলেছিলেন যে এবার দিদির পুলিশ নয় দাদার পুলিশ ভোট করাবে। কোট আনকোট এই ল্যাঙ্গুয়েজটা দিলীপবাবু ইউজ করেছিলেন, দিদির পুলিশ নয় দাদার পুলিশ ভোট করাবে। দাদার পুলিশ ভোট করানোর পরিণাম আজকে পশ্চিমবাংলার মানুষ দেখলো। তারা যে মারা গেছেন দিনের শেষে আমার রাজ্যের একজন গরিব প্রান্তিক মানুষ। কেন মারা গেছেন? ভোটের লাইনে দাঁড়িয়ে ভোটাধিকার প্রয়োগ করবেন বলে। প্রথমে বলা হলো সিআইএসএফ গুলি চালিয়েছে, তার কি প্রমাণ? বিজেপির প্রতিনিধিরা আপনাদের চ্যানেলেও বলেছেন। তারপর যখন প্রমাণ এলো যে সিআইএসএফ এর গুলিতে মৃত্যু হয়েছে, তখন বলা হচ্ছে যে সিআইএসএফ এর উপর আক্রমণ করা হয়েছে, হামলা করা হয়েছে। এখন অব্দি একটা সিঙ্গেল ফুটেজ, সিঙ্গেল ভিডিও, আজকে সকলের হাতে মোবাইল আছে, আপনাদের চ্যানেল যদি পৌঁছতে না পেরে থাকে, কোনো ফুটেজ আমরা পেয়েছি? সেই জায়গায় আজকে নিশ্চিতভাবে এই লজ্জা ভারতের গণতন্ত্রের, যে লজ্জার মূল শিকারী হচ্ছেন আমাদের কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী, যার পরিকল্পিত রচনা অনুযায়ী এই আক্রমণ করা হচ্ছে তৃণমূলের ভোট। আপনার এই প্রান্তিক মানুষের জন্য যে ভাবনাটা, সেটাই খুব জেনুইন। আর এই জেনুইন বলেই আসলে আমাদেরকে আরেকবার ভাবিয়ে তোলে 2018-এ ওই প্রান্তিক মানুষের জন্য ভাবনাটা আপনাদের কোথায় ছিল, যখন সাধারণ মানুষকে আপনারা ভোট দিতে দেননি, যার কারণে 8 দফায় নির্বাচন হচ্ছে, যে কারণে এত সেন্ট্রাল ফোর্স আছে। সেটা খেয়াল রাখেন। আপনি নিশ্চিতভাবে যে কোনো হিংসা কখনোই কাম্য হতে পারে না। দ্বিতীয়ত, যে নির্বাচনের কথা আপনি বলছেন সেই নির্বাচন কিন্তু মহামান্য আদালত হাইকোর্টের রায়ে বৈধতা পেয়েছে। দ্বিতীয়ত কিন্তু কারা পরিবর্তনের কথা বলছে, যারা পরিবর্তনের কথা বলছে তাদের আমাদের প্রতিবেশী রাজ্য ত্রিপুরা, দুটো মাত্র লোকসভা। তোমার দল রাখতে পারছো না, নিজের আপনার দল উঠে চলে যাচ্ছে বিজেপিতে। 2018 আপনাদের ওই ঘটনার জন্য বিজেপি কথা বলছি, তুমি শোনো, আপনার কথাই বলছি। মানিক সরকারের কথা আপনাদের এই ধরনের ঘটনার জন্য তরুণজ্যোতি তিওয়ারিরা রাস্তায় জায়গা পেয়ে গেল। আমি আসবো তরুণ, যদি আপনার বক্তব্য নেবো, তবে তার আগে আরো একজন নতুন অতিথি আমাদের সঙ্গে উপস্থিত আছেন। সিপিআইএম এর সিঙ্গুর থেকে সিপিআইএম এর প্রার্থী সৃজন ভট্টাচার্য। সৃজন, ক্লান্ত লাগছে আপনাকে। আর রয়েছেন সৌরভ চক্রবর্তী, তিনিও আমাদের সঙ্গে রয়েছেন। আমি আসবো আপনাদের কাছে, তার আগে তরুণ, যদি আপনি যদি বলছেন। অরূপদা এতগুলো কথা বলেন, সত্যি গণতন্ত্রের লজ্জা। গণতন্ত্রের লজ্জা কীরকম বলুন তো? আমি পশ্চিমবঙ্গবাসী হিসাবে এটা সত্যি গণতন্ত্রের লজ্জা। আমি যখন দেখি পুরো দেশের মধ্যে যখন ভোট হয়, পশ্চিমবঙ্গের মতো সন্ত্রাস কোথাও হয় না, লজ্জা। আমি যখন দাঁড়ান, আমি যখন দেখি এনসিআরবি ডেটা হিসাবে পশ্চিমবঙ্গ রাজনৈতিক হিংসা 1 নম্বর, আমার সত্যি লজ্জা লাগে। আমার লজ্জা লাগে ভাই, ওয়েস্ট বেঙ্গলের স্টার থাকে, ওয়েস্ট বেঙ্গল স্টার থাকে, আমার লজ্জা লাগে তখন। আমার লজ্জা লাগে তখন যখন আমার মুখ্যমন্ত্রী বলে খেলা হবে, আমার লজ্জা লাগে তখন আমার মুখ্যমন্ত্রী যখন বলে ঘেরাও করে রাখো, আমার এগুলো লজ্জা লাগে। আমার লজ্জা লাগে সৌরভ চক্রবর্তী, সৌরভের কাছে যাবো। সৌরভ, আপনার কিসে লজ্জা লাগে? সৌরভ কি যোগাযোগ আমাদের
আছে নাকি সৌরভের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে সম্ভবত। সৌরভ, আমার বক্তব্য, আপনার কিসে লজ্জা লাগে, যখন এই ধরনের ঘটনাগুলো ঘটে তখন, নাকি যখন প্রশান্ত কিশোরের এই বক্তব্যটা প্রকাশ্যে আসে যে আসলে মোদির জনপ্রিয়তা খুব তীব্র এবং এখানে এখন তৃণমূল কংগ্রেসের সম্ভাবনা বেশ খারাপ বলেই মনে হচ্ছে, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে? আমি তরুণ যদি আপনার কাছে আসি একটু, ডেরেক ওব্রায়েন তৃণমূল কংগ্রেসের নেতা, আপনি জানেন, তিনি এই অডিও টেপের প্রসঙ্গে বললেন যে এ সবই মিথ্যা, বিজেপি সব জানে। আসছে ডেরেক ওব্রায়েন কি বলেছেন একবার শুনে নি। বিজেপির কি অবস্থা বুঝুন, নিজের হোম মিনিস্টার, প্রাইম মিনিস্টার এসব ক্যাম্পেইন করছে, আর ওরা একটা তৃণমূলের যে সে কনসালটেন্সি করছে সেই টেপ নিয়ে ঘোরাঘুরি, সব মিথ্যে কথা। এটা বিজেপি জানে যে আজকে ফেজ 4 ওদের অবস্থাটা কি, 0 বা 1টা বা 2টো সিট আজকে পেতে পারে, ডাইভার্ট করার জন্য এইসব চ্যানেলদের খাওয়াচ্ছে। এটা হচ্ছে আউট অফ অ্যাবসলিউট ফ্রাস্ট্রেশন, কারণ যখন প্রশান্ত কিশোর নিজে অ্যাডমিট করে দিয়েছেন, তার মানে কুইজ মাস্টার কি বললো না বললো কিছু যায় আসে না খুব একটা। আর সেকেন্ডলি রাজ্যসভার সাংসদ কুইজ মাস্টার তো বটে, ওনার পরিচয় বলে যাবো, ছোট থেকে যাকে বোর্নভিটা কুইজে দেখতাম তাকে কুইজ মাস্টার বলতে পারবো না। অমিত মালব্যের সম্পর্কে এই চিন্তার অবকাশ আছে, তার মানে ছোটবেলা থেকে যাকে কুইজে দেখতাম তাকে কুইজ মাস্টার বলবো। প্রচুর টুইটে, শুধু তাই না, মাম্মা সেলিব্রিটি টুইটে দেখে কমাও দিচ্ছে। এই যে অডিও টেপটা রিলিজ হয়েছে তার মধ্যে কিন্তু প্রধান পয়েন্ট একটা রয়েছে, মমতা ইজ উইনিং নন্দীগ্রাম উইথ নট দ্যাট গ্রেট বাট কমফোর্টেবল মার্জিন। এই কথাটা পরিষ্কার বলা হয়েছে, তার মানে ওরা স্বীকার করে নিচ্ছে যে নন্দীগ্রামে মমতা ব্যানার্জি জিতছে। আপনি অডিও টেপটা শুনুন না, শুনবেন? সাক্ষী যোশী টুইট করেছেন যার সঙ্গে অডিও টেপটা শুনবেন। প্রশান্ত কিশোর সেই মমতা ইজ উইনিং, প্রশান্ত ওমেন আর উইথ মমতা, ইফ ওমেন আউট টু মেন ভোটার শি মাইট হ্যাভ 200 প্লাস, এবং বিজেপি উইল নেভার উইল হ্যাভ লেস দ্যান 100, বিজেপি উইল নট ক্রস। সৃজন ভট্টাচার্যের কাছে যাব। সৃজন, বলুন, এই একদিকে শীতলকুচি আর একদিকে অডিও টেপ, আর আপনার তার মাঝখানে আপনাদের এই সিঙ্গুরের নির্বাচন ইত্যাদিও ঘটে গেল, কিন্তু তবু গোটা রাজ্য এখন তোলপাড় এই দুটো প্রধান ইস্যুকে কেন্দ্র করে। কীভাবে দেখছেন, কীভাবে বলবেন? না, যেটা শোনা যাচ্ছে, হ্যাঁ শোনা যাচ্ছে, প্লিজ শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে সৃজন। আচ্ছা, আমি প্রথমে কম গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে একটু বলে নিই। সেটা হচ্ছে যে আমার ধারণা এপ্রিল মাস চলছে, তো প্রশান্ত কিশোর এতদিন ধরে তৃণমূলকে লেজে খেলিয়ে শেষ দফায় এসে তৃণমূলকে এপ্রিল ফুল করে দিলেন। আমি জানি না টেপ কিভাবে বেরিয়েছে, নাকি ইচ্ছে করে কেউ বের করে দিয়েছে, আমি জানি না, কিন্তু তৃণমূল যে হারছে এটা প্রশান্ত কিশোর বুঝেছেন, কেউ বাঁচাতে পারছে না। এবার তৃণমূলের বিকল্পকে বাম, কংগ্রেস, আইএসএফ, সংযুক্ত মোর্চা দ্রুত উঠে আসছে। বামেদের এই সংযুক্ত মোর্চার আশাটা আটকানোর জন্য দ্রুত বিজেপিকে একটু স্পেস দিয়ে দিতে হবে। ফলত প্রশান্ত কিশোর কিছুটা এই ধরনের কথাবার্তা বলে টোলে একরকম একটা পরিস্থিতি তৈরি করতে পারেন, যাতে করে তৃণমূলের বিকল্প বিজেপি উঠে আসছে এই ধারণাটা জনমানসে তৈরি হতে পারে, এবং সেটা তারপরে বিজেপি ছেড়ে দেবে আর কি বাজারে। বিজেমূল আমরা যখন বলি না, ইট ওয়ার্কস অ্যাজ এ ইউনিট, খুব ভালো প্ল্যান, কিন্তু আমি জানি না তৃণমূলের জন্য খারাপ লাগছে, ওরা কোটি কোটি টাকা অকারণে অপাত্রে দান করলো। প্রশান্ত কিশোর গাছেরও খেয়েছেন, তলারও কুড়িয়েছেন কিনা সেটা সময় বলবে, কিন্তু আমরা এগুলো নিয়ে ভাবিত নই, মানুষও এগুলো নিয়ে ভাবিত নন। বিজেপিকে কাগজে ফুলিয়ে তোলার চেষ্টা হলো সংযুক্ত মোর্চা সরকার আসছে, 1। আর 2 হচ্ছে, যেটা অঞ্জনদা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা বেশি গুরুত্বপূর্ণ, এমনি অরূপদা বলে ভালো, ফলত অরূপদা যখন প্রান্তিক মানুষ মারা গিয়েছেন গলা কাঁপিয়ে বলছিল, আমার শুনতে খারাপ লাগছিল না, কিন্তু অরূপদারা এইরকম অজস্র খুনের দাগ অরূপদার দলের নেতাদের হাতে লেগে আছে, এবং সেই নেতাদেরই লেগেসি আজকে দাঁড়িয়ে বিজেপি বহন করে নিয়ে যাচ্ছে। তারা আরও বড় আড়ে বহরে, তারা আরও বড়, আরও হিংস্রভাবে গোটাটা যাতে করার পরিস্থিতি তৈরি করতে পারে সেই জায়গায় আসছে। মমতা ব্যানার্জি, আমি নিশ্চিত কলতান্দা ওখানে আছে, বলেছে, মমতা ব্যানার্জি তিনি বলেছেন যে এর আগে এই উত্তেজনাটা তৈরি করিয়েছেন এই বলে যে সিআরপিএফকে ঘিরে ধরুন। এই যে স্লোগানটা দিয়েছে খেলা হবে, এবং তার উল্টো দিক থেকে আসছে ভয়ঙ্কর খেলা হবে, এই খেলার পরিণতি হয়ে গেল আজকে 4-5টা প্রাণ। আমরা তো প্রথম থেকে বলছিলাম যে রাজনীতিকে যারা খেলা নিয়ে আসতে চান, যারা মানুষের জীবন নিয়ে খেলা করতে চান, তাদের হাতে যদি সবটা সঁপে দেওয়া হয় তাহলে এই পরিণতিই হবে। রুটি রুজির ইস্যু বাদ, আজকে সিঙ্গুর সহ অন্যান্য অনেকগুলো গুরুত্বপূর্ণ কেন্দ্রে নির্বাচন হয়েছে, সবটা বাদ,
আপনি দেখুন দিনের শেষে তৃণমূল বিজেপি, বিজেপি তৃণমূল বাইনারি এবং 4টে মর্মান্তিক মৃত্যুর খবর নিয়ে আমাদের আলোচনা করতে হচ্ছে। গ্যাসের দাম আলোচনায় নেই, পেট্রোল ডিজেলের দাম আলোচনায় নেই, চাকরি বাকরির অভাব আলোচনায় নেই, অর্থনৈতিক সংকট, লকডাউনের পরে আবার করোনা বাড়ছে, কি হবে আলোচনায় নেই। এই ভুল জিনিসপত্রের দিকে আলোচনা ধাবিত করিয়ে দেওয়ার জন্য তৃণমূল এবং বিজেপি এদেরকে বাংলার মানুষ ক্ষমা করবেন না। আমি যারা মারা গেছে, সৃজন খুব ভালো বলেছেন, ঠিক তাই, আসল জায়গাগুলো নেই। আমার এখানেই বক্তব্য করতাম, এটাই আমার বক্তব্য। খেলা হবে স্লোগানটাকে নিয়ে প্রথম থেকেই অনেকেই এই রাজ্যের অনেক সেন্সিবল মানুষই বক্তব্য বলছেন খেলা হবে, মানুষ মতো কথাটা মানে কি অর্ব, এটা কিন্তু সিরিয়াসলি ভাবতে হবে। এবং তারপর ধীরে ধীরে ধাপে ধাপে বাড়লো কীভাবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্যটা একটু শুনলাম, মা বোনেরা হাতা খুন্তি নিয়ে খেলা হবে তো, কোথাও একটা ডাক আসছে, ডাক, এই ডাকটা ভয়ঙ্কর হওয়ার সম্ভাবনাও রাখে। শীতলকুচির আজকের ঘটনার সঙ্গে যদি বিজেপি বা আপনারা বা বামেরা যদি যোগসূত্র স্থাপন করতে চান, তাহলে পটভূমি তো এরাই তৈরি করেছিলেন। আপনি কি বলবেন? আমি যেটা বলছি সেটা হচ্ছে দায়িত্বশীল রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল নেতা নেত্রীদের আচরণগুলো খুব ইম্পর্টেন্ট। মানে আপনি এই ভায়োলেন্স সম্পূর্ণ বক্তব্যগুলো দেখছেন বিজেপি তৃণমূলের, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি আমাদের সংযুক্ত মোর্চার কোনো প্রার্থী বা নেতার মুখ থেকে এই ধরনের কোনো কথা আপনি শুনবেন না, 1 নম্বর। দ্বিতীয়ত হচ্ছে আপনি দেখুন তৃণমূল কংগ্রেসের সমস্যাটা কোন জায়গায়, তৃণমূল কংগ্রেসের সমস্যা হচ্ছে একটা মানুষ তার মাথায় অক্সিজেন যায় না, সেটার জন্য মেডিকেল ট্রিটমেন্ট না করে তাই বলছে বোম মারো, সেটাই তার দলের লোকেরা ভাবছে ওটাই ওর মেডিকেল ট্রিটমেন্ট, বোম মারতে বললে আনন্দ পাচ্ছে ওটাই ওর মেডিকেল ট্রিটমেন্ট। মানে এই যে এইগুলো যে স্থাপন হচ্ছে আজকে, এই দৃষ্টান্তগুলো, এই জায়গাগুলোই তো আজকে এই ঘটনাগুলো ঘটানোর পেছনে এটা তো অন্যতম কারণ। আমি যেটা প্রথমেই বলেছি, মমতা বন্দ্যোপাধ্যায় যেমন প্ররোচনা দিয়েছে, দিলীপ ঘোষ প্ররোচনা দিয়েছে, সায়ন্তন বসুরা বলেছে বুকে গুলি করব, এই সমস্ত জিনিসগুলো এক জায়গায়। আর আমি তরুণের খানিকক্ষণ আগে একটা কথা বলছিলাম, ও বলছে পঞ্চায়েতের ঘটনা অত্যন্ত নিন্দনীয়, আমিও বলছি অত্যন্ত নিন্দনীয়, ন্যাক্কারজনক। এতগুলো মানুষ মারা গেছে, লোকের গণতান্ত্রিক অধিকার লুণ্ঠিত হয়েছে, কিন্তু সেই দিন যারা লুণ্ঠনের সাথে যুক্ত ছিল, গণতান্ত্রিক অধিকার যারা লুণ্ঠিত করেছিল, কোচবিহারে নিশীথ প্রামাণিক, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মুর্শিদাবাদ, মালদার জিতে যাওয়ার বড় বোর্ডগুলো আজকে পঞ্চায়েত পৌরসভাগুলোকে কনভার্ট করিয়ে নেওয়া, আজকে তখন তাদের লজ্জা হয় না? আজকে এই জায়গাতেই তো আমাদের বক্তব্য। আমি প্রথমেই সৃজন রয়েছে কিনা জানি না, সৃজন কথাটা বলছিল এপ্রিল ফুল দিয়ে শুরু করলো। আসলে সৃজন ছোট ভাই, ও প্রার্থী হয়েছে, ব্যক্তি সৃজনের প্রতি নিশ্চয়ই আমাদের শুভকামনা থাকবে, রাজনৈতিকভাবে বিরোধ নিশ্চয়ই থাকবে। আমি এপ্রিল ফুলের ন্যারেটিভটা আমার মনে হচ্ছে সৃজনের কাছে অত্যন্ত প্রাসঙ্গিক, কারণ এপ্রিল ফুলের ন্যারেটিভটা ও এখনো ভুলতে পারছেন যেখান থেকে ও প্রার্থী হয়েছে। আসলে ওই সময় সিপিএমকে এমনভাবে এপ্রিল ফুল হতে হয়েছিল যে অষ্টম বামফ্রন্টের অশ্বডিম্বটা আর প্রসব হয়নি, সে প্রশ্ন থাক। আজকেও সিপিএম দলটাকে অস্তিত্বের সংকটে ভুগতে হচ্ছে। এই যে কৃষি জমি গায়ের জোরে দখল করে যারা একদিন স্লোগান দিয়েছিল কৃষকের লাঙল যার জমিদার, তারা সেদিনকে গায়ের জোরে ওই জমিটা দখল করতে না গেলে রাজনৈতিক জমিটা হয়তো সিপিএমকে হারাতে হতো না। নিশ্চয়ই দুজনের মাঝখানে বললে তোমারটা আমি শুনতে পাবো না, আমারটা তুমি শুনতে পাবে না, তোমার সময় আবার তুমি বলো ভাই আমি আসছি, আমি তোমার নিশ্চিতভাবে সেই সুযোগ পাবে। আমরা বলেছি ডেভেলপমেন্ট এজেন্ডায় খেলা হবে। কোন এজেন্ডা? যেটা স্বাস্থ্যসাথী মানুষকে পৌঁছে দিয়েছে, যে এজেন্ডা মানুষের কাছে সবুজ সাথী, রূপশ্রী কন্যাশ্রী। উল্টো দিকে যে কাউন্টার ন্যারেটিভটা এলো, সেটা প্রধানমন্ত্রী বলছেন খেলা খতম হবে। সেই খেলা খতম আজকে দেখলাম, যে পরিভাষায় খেলা খতম হলো, আজকে সারা রাজ্য দেখলো, সারা দেশ দেখলো। শীতলকুচিতে খেলা খতম করার জন্য শুধুমাত্র বাংলার মানুষ যাতে নির্বাচনে ভোট দিতে ভয় পায়, যাতে না বেরোয়, তার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর দায়িত্ব নিয়ে সিআইএসএফ কে বাংলার মানুষের বিরুদ্ধে লেলিয়ে দিল। আজকে এর দায় সম্পূর্ণভাবে বিজেপি এবং পদত্যাগ দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় অনেক কিছুই করতে পারেন, ওই ফার্স্ট এপ্রিল ফুল উনি হয়ে গেছেন, তারপর থেকে অনেক কিছুই দাবি করছেন। ভাই দাঁড়িয়েছিলেন, ভাই ভোটে দাঁড়িয়েছে, ভাই কথা বলছে, সত্যি কথা, এটা দেখেও হয় মানে অনেক এই বামফ্রন্টের অনেক প্রার্থী দেখলাম। পশ্চিমবঙ্গে শিল্প না থাকার ফল কি হয় সেটাও দেখছি। এ ধরো 30-35 বছরের ছেলে, তারা কোনো কাজ করে না, অনলি পার্টির ভরসায়, পার্টির ভাতায় বেঁচে থাকতে হয়। শিল্প নেই, তারই তো রেজাল্ট এটা। শিল্পগুলো আমাদের সময় বন্ধ হয়েছে, আর এই সরকারের শিল্প করেনি। তো ভাই চিন্তা করবে না, বিজেপি সরকারে আসছে, শিল্প টিল্প হবে, চাকরি বাকরি পাবে। আর সেকেন্ড আসপেক্ট হচ্ছে যেগুলো এই দাদা এতগুলো কথা বললেন, অরূপ দাদা, ভাই পরে বলবো, অরূপ দাদা এতগুলো কথা বলবেন সৃজন। আচ্ছা অরূপ দা বলুন না, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন ভোটে দাঁড়াচ্ছেন, ভোটে যাচ্ছেন বিভিন্ন সভাতে, মা বোনেরা খেলা হবে তো, ফুটবল দিয়ে বোল্ড আউট হবে তো, এগুলো করছেন।
না করে তো বলতে পারছেন না এই কত বছরে আমি এতগুলো শিল্পের ফিতে কেটেছি, এতজন স্কুলে চাকরি করে দিয়েছি, এতজন এসএসটি নিয়োগ হয়েছে, টেটের নিয়োগ হয়েছে, এগুলো তো বলছে না। খেলা হবে, আর এই অক্সিজেন কম নেই, তাদের কৌস্তব এক্ষুনি বলছিল, তিনি বলছেন এটাকে আরেক কাটি ওপর দিয়ে ভয়ঙ্কর রকম খেলা হবে, ভীষণ রকম খেলা হবে। আগে যেমন চড়াম ঢাক বাজতো, উন্নয়ন রাস্তা দাঁড়িয়ে থাকতো, সেটাই তাই। আজকে কতগুলো বাচ্চা ছেলেকে খেপালো, খেপিয়ে সেন্ট্রাল ফোর্সে বিজেপি নেতারা উন্নয়নের কথা বলেছে, যেখানের সাংসদ ছিলেন সেখানকার সবকটা কারখানা গত 6 বছরে বন্ধ হয়ে গেছে। বাবুল সুপ্রিয় একটা তৈরি করেছে, আরে স্টিল প্ল্যান্ট সাপোর্ট করে গেল, এই তরুণকে সাপোর্ট করে তরুণ এক সেকেন্ড, তরুণ 6 বছরে কি করলো তরুণ, তোমাকে সাপোর্ট করে আসবো। সৃজন আপনি প্লিজ। আমি বলছি যে তরুণজ্যোতিবাবু বামপন্থী যুব কর্মীদের নিয়ে একটা বিচ্ছিরি কমেন্ট করলেন, স্বাভাবিক, আমি সেটা খুব গায়ে মাখছি না। যে পার্টিতে আমি বলছি বস একটু বলতে দাও, যে পার্টিতে মিসড কল দিয়ে মেম্বার হওয়া যায় এবং যারা জীবনে মল ও মূত্র ছাড়া কিছু ত্যাগ করেনি তারা সর্বক্ষণের রাজনৈতিক কর্মী। আমি বলছি যে সবথেকে বড় ত্যাগী হচ্ছে তোমার নেতারা ছিল। মাত্রা কি রে ভাই? সারাদিন নির্বাচন করে এসেছি, এর মানে এই নয় যে আমার গলায় জোর নেই। তুমি যদি না থামো আমি কিন্তু তোমাকে একটা কথা বলতে দেবো না, আমি কিন্তু তোমায় একটা কথা বলতে দেবো না। তরুণজ্যোতি থামো, তরুণজ্যোতি, অঞ্জনদা প্লিজ ইন্টারভেন, প্লিজ, থ্যাংক ইউ। আমি বলছি যে তরুণজ্যোতি, আমি অন্য প্রশ্নে যাবো না, একটা খোঁচা দিয়ে গেল শিল্পায়ন নিয়ে, অরূপদাও কিঞ্চিত খোঁচা দিল বোধহয়। এখন সিঙ্গুরের সবাইকে এসে, মমতা ব্যানার্জিকেও এসে বলতে হচ্ছে শিল্প করব, নরেন্দ্র মোদী অমিত শাহেরও এসে বলতে হচ্ছে শিল্প করব। সেদিন বুদ্ধদেব ভট্টাচার্যরা যখন কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ বলেছিলেন, তখন মমতা ব্যানার্জির অনশন মঞ্চে সবার আগে ছুটে গেছিলেন রাজনাথ সিং, মুকুল রায়, শুভেন্দু অধিকারী, লকেট চ্যাটার্জিরা মমতা ব্যানার্জিকে ঘিরেছিলেন। তৃণমূল বিজেপি শিল্পের বিরোধিতা করেছিল। আজকে ভোটের জন্য শিল্প চাই বলে মানুষ বোঝেন এত খারাপ সিপিএম, সেই সিপিএম এর ভোট পাওয়ার জন্য শুভেন্দু অধিকারীকেও বলতে হচ্ছে বামেরা আমাদের, মমতা ব্যানার্জিকেও বলতে হচ্ছে বামেরা আমাদের ভোট দিন। এদের বিচারিতা প্রমাণিত। আর আপনার আইরনিটা কি জানেন? আপনার বিরুদ্ধে দুজন প্রার্থী, বেচারাম মান্না তৃণমূল কংগ্রেসের প্রার্থী, তিনি বলছেন শিল্প আনবো। আপনার বিরুদ্ধে বিজেপি প্রার্থী রবীন্দ্রনাথ ভট্টাচার্য, তিনি বলছেন শিল্প আনবেন, সিঙ্গুরেই নাকি শিল্প আনবেন এমনটা। আর 2011 আপনার মনে পড়ছে পালাবদল ঘটে যাচ্ছে, এই দুজন তার প্রধান কাণ্ডারি থাকছেন। সৃজন, অনেক ধন্যবাদ, আপনি আমাদের সময় দিয়েছেন। প্লিজ অল্প আপনি কি বলছেন? আমি তরুণের একটা কথার সাথে সহমত যে বিজেপি উন্নয়ন করেছে। বিজেপি নিশ্চিতভাবে রান্নার গ্যাসের দামের উন্নয়ন করেছে, পেট্রোল ডিজেলের উন্নয়ন করেছে, গরিব মধ্যবিত্তের সুদের হারের এমন উন্নয়ন করেছে যে নতুন করে 1 এপ্রিল ফুল করতে হচ্ছে। তাহলে পিকে কেন স্বীকার করছেন নরেন্দ্র মোদী জনপ্রিয়? আমার সেটাই বক্তব্য। একটা জিনিস বুঝতে হবে, আবার গ্যাসের দাম নিয়ে বললে বিজেপি সমস্যা, আজকে কেরোসিনের দাম কেন গরিবের হাতে বিজেপি সমস্যা। আমরা খুব দর্শনীয় কথা বলছি, পিকের ওই ইন্টারভিউতে বলা হয়েছে যে নন্দীগ্রামে মমতা ব্যানার্জি জিতছে, ওই ইন্টারভিউতে বলা হয়েছে যে মমতা ব্যানার্জি সরকার করছে এবং ডাবল ডিজিট ক্রস করবে না, পিকে নিজে টুইট করে বলেছেন। আমাদের ওই চার্টে নেই। যে ভাইপোর স্ত্রী যখন এয়ারপোর্ট থেকে বেরোয় সোনা বোঝা ব্যাগ নিয়ে, টাকা দেওয়া হয় না, টাকা দেওয়া হয় না। আরে সার্চ সিগারের মামলা, সার্চ সিগারের মামলা ধরা পড়ে গেছে। এই তো ভাইপোর অনেকদিন আগে নীরজ সি চৌধুরী লিখেছিলেন আত্মঘাতী বাঙালি। আজকে এখানে বসে আমরা বুঝতে পারছি যে সকলে পরস্পরকে দুষছে। সত্যি বাংলার যে উন্নয়ন, শিল্পায়ন, অন্যান্য জায়গা, সেটা কেন্দ্রীয় সরকারেরই নীতি কি, নীতি আমরা দেখছি। রাজ্য সরকার কি করছে এটা নিয়ে যে সিরিয়াস ডিসকোর্স,
যেটা করতে চাইছেন হয়তো বামপন্থীরা, তাদের পেছনেও অনেকগুলি জায়গা আছে, ধর্মঘট বা ইত্যাদি, ফলে কি হতে পারে, ফ্লাইট অফ ক্যাপিটাল হয়েছিল কিনা, এই সিরিয়াস ডিসকোর্স এখানে তুতু ম্যায় হচ্ছে। খালি ওখানে কে কি বলেছেন, পিকে চলে গেছেন, এটা কিন্তু ডিসকোর্স নয়। এই ডিসকোর্সটাই কিন্তু প্রধান ডিসকোর্স হয়ে যাচ্ছে। আমি দুটো খালি কথা বলবো, শেষ করব আগে। হ্যাঁ শেষ, আমি ছোট্ট করে বলবো। খানিকক্ষণ আগে আপনি বলেছেন যে এই যে ডাক আসছে খেলা হওয়ার, আমি বলছি এটা আপনি ভেবে দেখবেন এটা পরিবর্তন করতে হবে কিনা, যে উস্কানি আসছে। এই উস্কানিটা যাতে বন্ধ করতে হয়, এটা আমরা যারা বসে আছি, যারা দেখছেন, সবার দায়িত্ব এই উস্কানিটা বন্ধ আমাদের করতেই হবে, নাহলে ভবিষ্যৎ আরও খারাপ। এক আর দুই, এটা আজকের ডিবেটে আমরা ক্লিঞ্চ করতে পারবো না, কিন্তু প্রতিবার ভোটের আগে মমতা ব্যানার্জির বিজেপি নেতার কাছে ফোন চলে যাওয়া, ফাঁস হয়ে যাওয়া, পরের বার ভোটের আগে পিকের টুইট, তার বক্তব্য ফাঁস হয়ে যাওয়া, এটা কাকতালীয় না, এর পিছনে কোনো লম্বা ঘটনা আছে। এইটা আমাদের গণতন্ত্রের সাফল্যের জন্য ভবিষ্যতে খুঁজে বার করতে হবে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। শিবাজী প্রতিম বসু যেটা বললেন সেটা প্রণিধানযোগ্য, সত্যিই প্রণিধানযোগ্য। আসলে আমাদের ডিসকোর্সটা, আমাদের প্রতর্কটা হওয়া উচিত ছিল এ রাজ্যের শিল্প ভাবনা, স্বাস্থ্য ভাবনা, শিক্ষা ভাবনা, কর্মসংস্থান ভাবনা, এ সমস্তকে কেন্দ্র করে। ভোট দিচ্ছি তো আমরা তো নতুন সরকার নির্বাচন করছি, তাহলে আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্নটাকে আমরা কোনো একটা জায়গায় প্রতিফলিত হতে দেখতে চাই। কোন স্বপ্নের প্রতিফলন কার মাধ্যমে কোথায় দেখব, এখনও অবধি আমরা একদম পেরিফেরিয়াল লেভেলে এইসব নিয়ে আলোচনা করে যাচ্ছি। কোথাও একটা আমাদেরও উত্তরণ ঘটাতে হবে, উত্তরণ ঘটতে হবে রাজনৈতিক দলগুলোরও। আর সেদিনের আশাতেই আপনার রায় তৈরি করে যাব আমরা, আমার আপনার মিলিত রায়। সঙ্গে থাকুন 24 ঘন্টা।